আমরা কোনো নতুন প্রতিষ্ঠান, বাড়ি, দোকানপাট উদ্বোধন করার সময় পূজা অর্চনা, দোয়া দরুদ পড়ি এই আশায় যাতে তার ওপর সৃষ্টিকর্তার কৃপায় কোনো নেগেটিভ এনার্জি বা অপশক্তি কাজ না করে বা সেইখানে যেন প্রবেশ করতে না পারে। কিন্তু সত্যি কি আমরা তা আটকাতে পারি? অপশক্তি কোনো না কোনো ভাবে তার প্রভাব ঠিকই বিস্তার করে ফেলে। আমরা তো খালি চোখে দেখতে পাই না, তাই বিশ্বাস করি না। তবুও লোকচক্ষুর আড়ালে এমন অনেক কিছুই অতি প্রাকৃতিক বিষয় অনবরত ঘটে চলেছে যা আমরা দেখতে না পেলেও মাঝে মাঝে উপলব্ধি করতে পারি। যেমন কোনো অন্ধকার নিরিবিলি গলিতে হঠাৎই শরীরটা কেমন যেন শিরশির করে ওঠে। এমনকি একলা ঘরেও মাঝে মধ্যে তা ঘটে যায়। এই যেমন ধরুন, যে সমস্ত শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে একাকী ঘরে লাইট বন্ধ করে চুপচাপ মন দিয়ে ভূত.com শুনছেন, তারা কি হলপ করে বলতে পারবেন এই মুহূর্তে আপনার পেছনে অন্ধকার কোনো অপশক্তি, ছায়ামূর্তি দাঁড়িয়ে নেই? সাহস করে একবার অন্ধকার ঘরটায় চক্কর দিন, দেখবেন ঠিকই শিরশিরানি অনুভব করছেন। আর তা করলে বুঝবেন আপনি এই ঘরটিতে শুধু একা নন, আপনার সাথে অদৃশ্য আরো কেউ এই ঘরে উপস্থিত। আপনি আমায় বিশ্বাস নাই করতে পারেন, হেসে উড়িয়ে দিতে পারেন, কিন্তু আজকের ঘটনা শোনার পর সেই বিশ্বাস অটুট থাকবে তো? নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ একটি ভয়ঙ্কর নিকৃষ্ট কালো জাদুর ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজ যে ঘটনাটি শেয়ার করব এটি আমার বন্ধু সন্তোষের কাছ থেকে শোনা। গত বছর ছুটিতে দেশে গিয়ে বন্ধু বান্ধবদের কাছ থেকে যে সমস্ত ঘটনা কালেক্ট করেছি এটি তার মধ্যে একটি। এর আগে সন্তোষের গ্রামের ঘটনা তো আপনাদের সাথে শেয়ার করেছি এপিসোড 208-এ, প্রতিহিংসা। আজ পাটনার একটি নামী বাজারের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা সন্তোষ শেয়ার করেছে। প্রসঙ্গত বলে রাখি, সন্তোষের মামার বাড়ি পাটনায় এবং তার কলেজ লাইফ, পড়াশোনা সবই পাটনায়। 2010 সালে কর্মসূত্রে সন্তোষের সাথে আমার আলাপ ও বন্ধুত্ব। পাটনায় কলেজে পড়ার সময় সন্তোষ ওদের পেইং গেস্ট হিসেবে বেশ কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়। সেই ঘটনা পরে অন্য কোনো এপিসোডে বলবো। আচ্ছা, এখানে কিছু ব্যক্তিগত কারণবশত পাটনায় সেই প্রসিদ্ধ বাজারের নাম এবং ব্যবসায়ী পরিবার সহ ঘটনায় উল্লেখিত মানুষের নাম গোপন রেখে ছদ্মনাম ব্যবহার করেছি, শুধু একটি মাত্র আসল নাম ছাড়া, ভৈরবনাথ। কারণ ঘটনার শেষে জানব, বিশেষ করে যারা কলকাতা থেকে শুনছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন ঘটনায় প্রবেশ করা যাক। ঘটনার সময়কাল ওই 2002 কি দিনের দিকে। ব্যবসায়ীর নাম নিতিন যাদব। অত্র এলাকায় খুবই প্রতিষ্ঠিত একজন ব্যক্তি। বেশ কয়েকটি ইলেকট্রনিক্স সহ বাজারে একটি বড় শোরুম আছে তার। নিতিনবাবুর একমাত্র ছেলে রঘুবীর যাদব। বাপের এক ছেলে হলে যা হয়, খুবই উচ্ছৃঙ্খল, অভদ্র, বেয়াদব এবং অধ্যত্বপূর্ণ ছেলে। কোনো রকমে পড়াশোনার পাঠ চুকিয়ে 2-1টা চাকরিও করে, কিন্তু টিকতে না পেরে 2 মাসের মধ্যেই ছেড়ে দেয়। নিজের মতো করে ব্যবসাও শুরু করে, কিন্তু তা কেবলই টাকার অপচয়। এদিকে ছেলের অধ্যত্ব ক্রমশ বাড়ার ফলে নিতিনবাবু খুবই চিন্তায় থাকতেন। একমাত্র ছেলে, ভেবেছিলেন বিয়ে দিলে হয়তো ছেলে একটু শান্ত হবে, তাদের পারিবারিক ব্যবসায় এসে বসবে। সেই আশায় ছেলের বিয়েও দেন, তবু এতে খুব একটা আশানুরূপ ফল হয় না। ছেলে একটু ধাতস্থ হলেও তখনও বাড়ির ব্যবসায় বসত না। কয়েক মাস কেটে যায়। এদিকে তখন ইলেকট্রনিক্স দুনিয়ার আমূল পরিবর্তনের ঝড় শুরু হয়ে গেছে। পেটমোটা টিভি ধীরে ধীরে স্লেটের মতো পাতলা হতে শুরু করেছে। মোবাইল সাদা কালো থেকে ধীরে ধীরে রঙিন, মেমোরি কার্ডওয়ালা উন্নত প্রযুক্তিতে রূপান্তরিত হচ্ছে। অথচ নিতিনবাবু সেকেলের মানুষ, তাই ব্যবসায় এই পরিবর্তনটা ঠিক করে সামলে উঠতে পারছিলেন না।
যুবক রক্তের প্রয়োজন, যে বর্তমানে মার্কেটটাকে ভালো বুঝতে পারে, কিন্তু একমাত্র ছেলের এতে হুঁশ নেই। এরকম চলতে থাকলে ব্যবসা লাটে উঠবে দেখে শেষে নিতিনবাবুর বৌমা শ্রেয়া পান্টে এগিয়ে এসে শ্বশুরের পাশে দাঁড়ান। শ্রেয়া গ্র্যাজুয়েট করা আজকের শিক্ষিত নারী। হাজবেন্ডের ব্যবসার প্রতি এরকম অনীহা দেখে হাল সামলাতে নিজেই শ্বশুরের সাথে শোরুমে যাওয়া শুরু করেন। কোনো রকমে আরো 2 মাস কেটে যায়, তবুও সব দিকটা ঠিক করে সামলানো যাচ্ছিল না। শেষে একদিন শ্রেয়া বাড়ি ফিরে রঘুবীরের সাথে তুমুল ঝগড়া করে, অকর্মণ্য বলে অপমানও করে। রঘুবীর এমনিতে বেয়াদব, অভদ্র হলেও স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন, তাই স্ত্রীর কথায় শেষমেশ রাজি হয়ে পরদিন থেকে সে শোরুমে যাওয়া শুরু করে। সকাল সকাল শ্রেয়াকে নিয়ে রঘুবীর শোরুমে যায়। নিতিনবাবু তখনও যাননি। রঘুবীর শোরুমে গিয়ে সমস্ত স্টাফকে ডেকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এবার থেকে নিয়ম মাফিক সকাল 9টার মধ্যে কাজে আসতে হবে। 9টার পরে যে আসবে সে হয় হাফ ডিউটি করবে, না হয় ছুটি নিয়ে চলে যাবে। আগের রাতে শ্রেয়া রঘুবীরকে বলে যে স্টাফদের খামখেয়ালিপনা, কাজের ঢিলেমি আর সহ্য করা যাচ্ছে না। যে যখন পারছে আসছে, বয়স্ক শ্বশুর মশাইয়ের সুযোগ নিয়ে যে যা খুশি তাই করছে। সেই সব কিছু শুনে বোধহয় রঘুবীরের টনক নড়েছে, তাই সকাল সকাল এসে সমস্ত স্টাফদের একদম কড়া স্বরে বকাঝকা করে নতুন নিয়ম সব বুঝিয়ে দিচ্ছিল। ঠিক সেই সময় স্টাফদের মধ্য থেকে একজন বেঁটে খাটো চিপচিপে কালো গোলগাল লোক বলে ওঠে, ভাইয়াজি, একটু বুঝে শুনে কথা বললে ভালো হয় নাকি? আমরা কে, কখন, কি ফায়দা তুলেছি, আমরা সবাই বাবুজির কথা মেনে চলি। উত্তরে রঘুবীর আরো গলা চড়িয়ে বলে, তার জন্যই সবাই 11টা 12টা যখন খুশি তখন আসছো? এখানে তো দানছত্র খোলা হয়েছে, তাই না? প্রত্যুত্তরে রঘুবীরের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে লোকটি আবারও বলে ওঠে, মুখ সামলে কথা বলবে ভাইয়াজি, নিজেরই তো পাত্তা নেই। কতদিন এসেছেন শোরুমে, নিজের বাবার সঙ্গে পটে না, বনিবনা হয় না, জীবনে কখনো ব্যবসায় বসে না, ব্যবসার কি বোঝেন আপনি? সেই কিনা আজ এসেছে যাতা বলতে। শ্রেয়া চুপচাপ পেছনেই দাঁড়িয়েছিল। ততক্ষণে নিতেনবাবু শোরুমে চলে এসেছেন। ছেলের এইরকম অন্যরূপ দেখে তিনি মনে মনে সন্তুষ্ট হন। যাই হোক, ছেলে বোধ হয় এবার ব্যবসার হালটা ধরল। বাবা যে পেছনে এসে দাঁড়িয়েছে রঘুবীর তা দেখেইনি। কয়েক মুহূর্ত চুপ থেকে রঘুবীর চেঁচিয়ে ওঠে, আমার সঙ্গে আমার বাবার বনিবনা হোক না হোক, তার সঙ্গে ব্যবসার কি সম্পর্ক? তোমরা স্টাফরা স্টাফদের মতো থাকবে, সময় মতো কাজ করবে, মাইনে নেবে, চলে যাবে। এত কথা কিসের? পোষালে থাকবে, না পোষালে মাইনে নিয়ে চলে যাবে। দরকার নেই এরকম লোকের, যত সব বেয়াদবের দল। বাবা লাই দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছে দেখছি। স্টাফদের মধ্যে যে তর্ক করছিল তার নাম ভৈরবনাথ। ভৈরবনাথ সেই সমস্ত নেগেটিভ এনার্জি বা অপশক্তির উপাসনা করে যার ঘটনা আজকে বলতে আসা। ভৈরবনাথও এবারে গলার স্বর জড়িয়ে কিছুটা ধমকের সুরে বলে উঠল, ভাইয়াজি, বাড়ির একমাত্র ছেলে, একটু সামলে, বেশি ওরা ভালো না। মানে কি, ভয় দেখাচ্ছ নাকি? রঘুবীর আগে কটমট করতে করতে ভৈরবনাথকে জিজ্ঞেস করে। ব্যাপারটা রঘুবীর তোয়াক্কা না দিলেও নিতিনবাবু ভীষণ ভয় পান। ভৈরবনাথ একটা বিশ্রী হাসি দিয়ে বলে ওঠে, না না, ভয় দেখাচ্ছি না, ভয় দেখানোর কোনো প্রয়োজন নেই ভাইয়াজি। আমার বয়স এখন 45। যখন 14 বছর বয়স তখন থেকেই আমি অনেক কিছু বিদ্যা টোনা টোটকার বিষয়ে পড়ে আসছি। পিশাচতন্ত্রে সিদ্ধ আমি। আমার কাউকে ভয় দেখানোর কোনো প্রয়োজন পড়ে না। কি বাবু, বুঝতে পারছেন তো? রঘুবীর আরো কিছু বলতে যাবে, তার আগেই পেছন থেকে নিতিনবাবু এসে ভীত সন্ত্রস্ত অবস্থায় রঘুবীরের হাতটা ধরে বলে ওঠেন, না না, থাক রঘু, আর কথা বাড়ানোর দরকার নেই। তুই নিজের অফিসে যা, বৌমা ওকে অফিসে নিয়ে যাও। রঘুবীর রাগে নিতিনবাবুর হাতটা এক ঝটকায় সরিয়ে দেয়। বাবাকে সে খুব একটা সম্মান করত না। রঘুবীর এবার গর্জে ওঠে, না না, দাঁড়াও দাঁড়াও, হচ্ছেটা কি? কেই হারামজাদা? এ কি ম্যানেজার, গোদামে বসে, নাকি সুপারভাইজার? এ কে, যাকে ভয় পেয়ে আমাকে চলে যেতে হবে? এর সাহস কি করে হয় আমার সঙ্গে এভাবে কথা বলার? পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে দেখে নিতিনবাবু ভয়ার্ত কণ্ঠে ছেলেকে বলেন,
ছেড়ে দে না, কেন ঝামেলা করছিস এই প্রথম দিন? তুই তো কেবিনে যা। ভৈরবনাথ, রঘু ছেলে মানুষ, ওকে তুমি ক্ষমা করে দাও। না না বাবা, তুমি মালিক না ও মালিক? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। একজন চাকরের এত বড় সাহস হয় কি করে? হয়তো ও তোমার সঙ্গে এমন ব্যবহার করতে পারে, কিন্তু আজ থেকে আমি শোরুমে আসছি, এদের সবাইকে আমি শুধরে দেব। রঘুবীরের কথাগুলো তখন শেষ হয়নি, এমন সময় ভৈরবনাথ গম্ভীর স্বরে গর্জে ওঠে, কি আমাকে শুধরাবি? সুস্থ থাকলে কালকে আগে শোরুমে আয়। রঘুবীর রাগে ফেটে পড়ে। মানে কি বাবা, এ এত সাহস পাচ্ছে কোত্থেকে? এর মাথা ঠিক আছে? এখানে কাজ করতে হলে মাথা নুইয়ে করো, না হলে এক্ষুনি বেরো এখান থেকে। আচমকা ভৈরবনাথের স্বর বদলে যায়, যেন আকাশ থেকে পড়ল সে। একেবারে থতমত খেয়ে নিচু সুরে কাকুতি মিনতি করে বলে ওঠে, ভাইয়াজি, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি জানি না, মাঝে মধ্যে কেমন যেন আমার মাথাটা গরম হয়ে যায়, কি সব উল্টাপাল্টা বলে ফেলি, আপনি কিছু মনে করবেন না। উপস্থিত সবাই অবাক হয়ে দেখছিল। শ্রেয়া পেছন থেকে বলে ওঠে, ভৈরবজি, আপনার মাথা ঠিক আছে তো? এক্ষুনি গরম দেখাচ্ছিলেন, এখন আবার ক্ষমা চাইছেন। যা ব্যবস্থা নেওয়ার তা পরে দেখা যাবে, এখন আপনি আপনার কাজে যান, ঠিক আছে? ভৈরবনাথ আবারও খুব কাঁচুমাচু করে বলে, ম্যাডাম, আসলে বাবুজি কখনো এভাবে কথা বলেননি। ভাইয়াজি এরকম অপমান করাতে মাথা ঠিক রাখতে পারেনি, আমায় ক্ষমা করবেন। ঠিক আছে, আমি আমার কাজে যাচ্ছি। এই বলে ভৈরবনাথ সেখান থেকে চলে যায়। কেবিনে গিয়ে রঘুবীর তখনও রাগে ফুঁসছিল। প্রায় আধা ঘন্টা কেটে যাওয়ার পর আবারও ভৈরবনাথকে ডেকে পাঠায়, কিন্তু 10 থেকে 15 মিনিট কেটে যাওয়ার পরেও ভৈরবনাথ আসছে না দেখে রঘুবীরের মাথাটা আবারও গরম হতে শুরু করে। কর্মচারী এসে জানায় ভৈরবনাথ গোডাউনে নেই, তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। রঘুবীর রাগে কটমট করতে করতে নিতেন বাবুর কেবিনে গিয়ে জানায় যে ভৈরবনাথ কাউকে কিছু না বলে চলে গেছে। উত্তরে নিতেনবাবু একইভাবে কিছুটা ভীত সন্ত্রস্ত অবস্থায় রঘুবীরকে বলে, ছাড় না, যেতে দে, সমস্যা কি? কাজ কি আটকে আছে নাকি? যা, তোর কেবিনে যা। ঠিক সেই সময় ছোটুও কেবিনে ঢোকে। ছোটু খুব ছোট থেকেই নিতেনবাবুর বাড়িতে থাকে। নিতেনবাবুরই গ্রামের ছেলে, জন্মের পর থেকে মা বাবাকে হারিয়ে কাকার খুব কাছে অবহেলায় মানুষ হচ্ছিল। ব্যাপারটা নিতেনবাবুর নজরে আসায় তিনি তাকে নিয়ে আসেন। সেই থেকে ছোটু নিতিনবাবুর বাড়িতেই থাকে। পড়াশোনার সাথে সাথে নিতিনবাবুর সমস্ত ভাই ফরমাস খেটে দেয়। খুবই মিশুক ছেলে, বলতে পারেন নিতিনবাবুর একেবারে ছায়া সঙ্গী। ছোটু রঘুবীরকে জানায় যে ভৈরবনাথ নাকি এরকমই, নিজের মন মর্জি মতো ডিউটিতে আসে, কখনো 1 ঘন্টাও ডিউটি করে, কখনো 2 ঘন্টা, আবার কখনো আসেই না, নিজের মন মর্জি মতো চলে। রঘুবীর আর সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে নিতেনবাবুকে জানায়, এসব তো আর মেনে নেওয়া যাচ্ছে না বাবা, এখনই ওর মাইনেপত্র সব হিসাব করে দাও, যা টাকা পয়সা হয় কাউকে দিয়ে ওর বাড়িতে পাঠিয়ে দাও, কাল থেকে ও যেন আর কাজে না আসে। মাথা কিনে নিয়েছে নাকি? ও চাকর না আমরা চাকর? এরকম লোকের দরকার নেই। জানি আমি একটু মুখরা, মাথা গরম হলে উল্টো পাল্টা বলে ফেলি, কিন্তু কাজের জায়গায় কাজটাই মেইন। নিতিনবাবু ছেলেকে বোঝানোর চেষ্টা করে। কোনো এক আসন্ন আতঙ্ক নীরবে ক্রমশ তার গলা চেপে ধরছিল। তিনি আবারও ছেলেকে বলেন, ছেড়ে দে না, কত দিক থেকে পয়সা নষ্ট হচ্ছে, যা যাচ্ছে যাক না। উনি কিছুতেই বোঝাতে পারছিলেন না ওনার মনের ভেতরে কি আতঙ্ক কাজ করছে। আসলে এর আগে যতবারই ভৈরবনাথের সঙ্গে কথা কাটাকাটি বা ঝামেলা হয়েছে, ততবারই কোনো না কোনো বিপদ নেমে এসেছে। হয় দোকানে গ্রাহক আসা বন্ধ, না হয় কারোর শরীর খারাপ, ঝামেলা লেগেই থাকতো। তাই নিতিনবাবু সহ সমস্ত স্টাফ তাকে এড়িয়ে চলত। তবুও রঘুবীর মানতে নারাজ। তৎক্ষণাৎ ভৈরবনাথের বাড়ির কাছের আরেকজন স্টাফকে ডেকে সমস্ত হিসাব বুঝিয়ে এবং আরো কিছুটা বেশি টাকা দিয়ে বলে ভৈরবনাথের বাড়িতে দিয়ে আসতে। স্টাফটি পয়সাটা হাতে নেয়ই না, উপরন্তু আতঙ্কিত কণ্ঠে বলে, ভাইয়াজি, আপনি এটা কি করছেন? আপনি ভৈরবনাথকে কাজ থেকে বের করে দিচ্ছেন। ভৈরবনাথ না চাইলে ওকে কাজ থেকে বের করার ক্ষমতা বাবুজিরও নেই। বাবুজি, আপনি ভাইয়াজিকে বোঝান, না হলে অনর্থ হয়ে যাবে।
রঘুবীর ভীষণ অবাক হয়, দেখে একে একে বাকি স্টাফরাও একই কণ্ঠে একটা কথাই বলছে, যে কোনোভাবেই যেন ভৈরবনাথকে কাজ থেকে ছাড়ানো না হয়। রঘুবীর কারণ জানতে চাইলে একজন জানায় যে কালো জাদু, টোনা টোটকা, তন্ত্র সাধনায় সিদ্ধহস্ত ভৈরবনাথ একবার নাকি গোদামের মধ্যেই উদ্ভট রকমের কি সব পুজো করেছিল, যা দেখার পর সমস্ত স্টাফরা ভয় পেয়ে যায়। কেউ তার সঙ্গে খুব একটা কথা বলে না, সবাই এড়িয়ে চলে। নিতিনবাবু বলেন ভৈরবনাথ শয়তানের পুজো করে, তবুও রঘুবীর শুনতে নারাজ। সে জানায় যে এবারও ভৈরবনাথকে কাজ থেকে বের করবেই, এটা কোনো ভাওতাবাজি খেলার জায়গা নয়। এরপর নিজেই টাকা নিয়ে ভৈরবনাথের বাড়িতে যাবে বলে প্রস্তুত হলে নিতিনবাবু ছেলের হাত চেপে ধরে। না, তুই কোথাও যাবি না, এবার ক্ষমাতে। কতটুকুই বা পয়সা যাচ্ছে, আমার পয়সা যাচ্ছে যাক, ওকে ছেড়ে দে। রঘুবীর তবুও নাছোড়বান্দা। বাবা, তুমি বুঝতে পারছো না, যে যার মতো করে কাজে আসবে চলে যাবে, এভাবে তো চলতে পারে না। এই তুমি বারবার বলতে আমি শোরুমে আসি না, ব্যবসা দেখি না, তা আমি যখন এসেছি তখন আমাকে আমার মতো দেখতে দাও, সিস্টেমেটিক ভাবে সবকিছু চালাই। ঠিক আছে, আমার কথার যেমন কোনো দাম রাখছিস না, তাহলে এখানে আর কি করার। এই বলে নিতিনবাবু শোরুম থেকে বেরিয়ে যাবেন, ঠিক সেই সময় পেছন থেকে ভারী কর্কশ কণ্ঠে রঘুবীর চেঁচিয়ে ওঠেন, নিতিন, এই বুড়ো, যাচ্ছিস কোথায়? শুনলাম তোর ছেলে নাকি বেশ তেজ দেখাচ্ছে। কোথায় কোথায় তোর ছেলে? ডাক, আমি একটু দেখি কত তেজ। নিতিনবাবু থমকে যান গেটের সামনে, আতঙ্কে কাঁপতে কাঁপতে এক প্রকার কেঁদেই ফেলেন। তিনি এরকম কিছু একটা সন্দেহ করছিলেন, কিন্তু এত তাড়াতাড়ি ঘটবে সেটা ধারণাও করতে পারেননি। বাকি স্টাফরা আতঙ্কে ওখান থেকে দূরে সরে যায়। শ্রেয়া ভীষণ অবাক হয়ে রঘুবীরের কথাগুলো শুনছিল। মনে হচ্ছিল কথাগুলো রঘুবীর নয়, যেন তার ভেতর থেকে অচেনা কেউ বলছে। শ্রেয়া তার কাছে গিয়ে হাত ঝাড়া দিয়ে জিজ্ঞেস করে, এসব তুমি কি বলছো? নিজে বাবার নাম ধরে ডাকছো, কি হয়েছে তোমার? তোমার মাথা ঠিক আছে? কথাগুলো তখনও শেষ হয়নি। রঘুবীর শ্রেয়ার হাত চেপে ধরে চুড়িগুলোকে নাড়াতে থাকে। ভীষণ খুশি হয়ে বলে, এই চুড়িগুলো কোথায় কিনেছিস? খুব সুন্দর। কোথায় তোর স্বামী? ডাক তাকে, একটু দেখি কেমন বড় মালিক হয়েছে সে। ছোটু নিতিনবাবুকে ধরে একটি চেয়ারে বসায়। নিতিনবাবু ছোটুকে বলেন ভৈরবনাথের কাছে গিয়ে ওনার ও রঘুবীরের হয়ে ক্ষমা চাইতে। ছোটু শুনে আঁতকে ওঠে। নিতিন ছোটুকে আবারও বোঝাতে গিয়ে বলেন, আমি যদি ওখানে যাই তাহলে কি ঘটতে পারে তুমি তো জানো। এর আগে একবার ওর বাড়িতে গিয়েছিলাম, তারপরে পরিবারের সবাই তো অসুস্থ হয়ে পড়েছিল। আমি যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। বৌমা, হাজার শোরুমে কাজ নেই, তুমি বরং রঘুবীরকে নিয়ে বাড়ি যাও। শ্রেয়া রীতিমতো রেগে ওঠে, মানে কি বাবা? একটা মানুষ তোমাকে এভাবে অপমান করে, নিজের খেয়াল খুশি মতো কাজ করে, টোনা টোটকা কালো জাদু করে, তার সত্ত্বেও তুমি তাকে সম্মান দিয়ে কথা বলছো? ওকে তো পুলিশে দেয়া দরকার। না, এসব চলতে পারে না। ঠিক আছে, আমরা হয় বাড়ি যাচ্ছি, কিন্তু এভাবে চলতে পারে না। আপনি আজই ওর হিসাব বুঝিয়ে দেবেন। এই বলে শ্রেয়া রঘুবীরের হাত ধরে টানতে যাবে, তৎক্ষণাৎ শ্রেয়াকে এক ধাক্কায় দূরে সরিয়ে রঘুবীর চেয়ারের উপরে পা তুলে বসে গম্ভীর স্বরে বলে ওঠে, তোর সাহস কি করে হয় আমাকে ধরে টানার? আমি কোথাও যাচ্ছি না। তোর স্বামী শ্বশুরকে বল এখান থেকে চলে যেতে, আমি এখানেই বসলাম। শ্রেয়া দুশ্চিন্তার স্বরে বলে, এইভাবে চেয়ারে উঠে কি সব পাগলামো শুরু করলে তুমি? তখন থেকে ইয়ার্কি মারছো? আমি ড্রাইভারকে ফোন করছি, ও এলেই বেরোবো, চলো ওঠো। রঘুবীর গো মেরে বসেছিল। শ্রেয়া ড্রাইভারকে ফোন করতে যাবে, ঠিক সেই মুহূর্তে রঘুবীর আচমকাই বিকট চিৎকার করে ওঠে। রঘুবীরের চিৎকারের স্বর এতটাই তীব্র ছিল যে আশেপাশের শোরুম দোকানের লোক পর্যন্ত শুনতে পায়, এবং একটা অদ্ভুত কাণ্ড ঘটে যায় সেই মুহূর্তে। শোরুমে যে সমস্ত পিকচার টিউব টিভি ছিল আচমকাই তা একসাথে ফেটে যায়। কিন্তু সবচাইতে যে বিষয়টি আশ্চর্যের ছিল তা হলো টিভিগুলোতে কোনো ইলেকট্রিক কানেকশন ছিল না। টিভিগুলো কেবলই শোরুমে সাজানো ছিল। এক এক করে 14খানা টিভির এই অবস্থা। পাশের শোরুমের মালিক অনিকেশ পাণ্ডে নিতিনবাবুকে বলেন, ভৈরবনাথ কোথায়? কার উপর ভর করেছে শয়তান? কি, রঘুবীরের ওপর? শ্রেয়া পাশে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। কোনো অপ্রাকৃতিক কিছু ঘটছে বলে তখন সে মানতে নারাজ। রাগে বিস্ময়ে কটমট করতে করতে শ্রেয়া নিতিনবাবুকে বলেন,
দেখুন বাবা, সকালে আপনাদের সাথে ঝামেলা হওয়ার পরেই ভৈরবনাথ নির্ঘাত কিছু একটা করে টিভিগুলোর সাথে ইলেকট্রিক কানেকশন করে রেখেছিল, বা অন্য কোনোভাবে। তার জন্য এক এক করে টিভিগুলো নষ্ট হয়ে গেল। তাকে এর জবাব দিতে হবে, আমি কথা বলবো। ঠিক সেই মুহূর্তে এক পা করে রঘুবীর সেদিকে এগিয়ে আসে এবং একই উদ্ভট স্বরে বলে ওঠে, কি বলবি? এই তো তোর সামনে আমি। শ্রেয়া আবারও রঘুবীরের হাতটা ধরতে যাবে, ঠিক সেই সময়, সেই মুহূর্তের জন্য একটা অদ্ভুত বিষয় সে অনুভব করে। মনে হলো হাতের কাঁচের চুড়ির সাথে অদৃশ্য কোনো হাতের চুড়ি বা কোনো কিছুর সঙ্গে হালকা টোকা লাগলো, যা শ্রেয়া ব্যতীত অন্য কেউ শুনতে পেয়েছে বলে মনে হয় না। শ্রেয়া কিছু একটা বলে ওঠার আগেই পাশের শোরুমের মালিক বলে ওঠে, বৌমা, তোমাদের ড্রাইভার আসতে দেরি হবে, তুমি বরং আমাদের গাড়িটা নিয়ে যাও। রঘুবীর ঠিক নেই, ওকে বাড়ি নিয়ে যাও। শ্রেয়া এবার মনের মধ্যে একটা চাপা আতঙ্ক অনুভব করছিল। আর কথা না বাড়িয়ে চুপচাপ রঘুবীরের হাত ধরে রাস্তার ওপারে গিয়ে পাশের শোরুমের মালিকের গাড়িতে ওঠে তারা। রঘুবীর গাড়ি চালানোর মতো অবস্থায় ছিল না দেখে শ্রেয়া নিজেই ড্রাইভ করে। এসব কিছু তখন ঘটে প্রায় 1-1.5টা বেজে গিয়েছে ততক্ষণে। নিতিনবাবু সেদিন কোনো রকমে কর্মচারীদের দিয়ে শোরুম গুছিয়ে বাড়ির দিকে যতক্ষণে না রওনা দেন, ততক্ষণে প্রায় সন্ধ্যা 7টা বেজে গেছে। বাড়িতে পৌঁছে দেখেন পাশের মালিক পাণ্ডেজির গাড়িটি সেখানে নেই, যাতে করে শ্রেয়া ও রঘুবীর বাড়ির জন্য বেরিয়েছিল। ছোটু ও নিতিনবাবু একে অপরের দিকে এক ঝলক তাকিয়ে বাড়িতে প্রবেশ করেন। ভেবেছিলেন পাণ্ডেজির ড্রাইভার এসে হয়তো গাড়ি নিয়ে গেছে। নিতিনবাবু ঘরে ঢুকে স্ত্রীকে জিজ্ঞেস করেন যে পাণ্ডেজির গাড়ি কখন নিয়ে গেছে। নিতিনবাবুর স্ত্রী রমা দেবী প্রশ্ন শুনে ভীষণ অবাক হন। রমা দেবীর বিস্ময় ভরা দৃষ্টি দেখে নিতিনবাবু খোলসা করে বিষয়টি বলেন। ভৈরবনাথের নাম শুনে রমা দেবী আতঙ্কে প্রায় কেঁদেই ফেলেন এবং জানান যে রঘুবীর এবং শ্রেয়া তখনও বাড়িতে ফেরেনি। নিতিনবাবু এই ভয়টিই পাচ্ছিলেন। কি ঘটতে চলেছে তা তিনি আঁচ করতে পেরেছেন। সঙ্গে সঙ্গে পাণ্ডেজিকে ফোন করেন। পাণ্ডেজি, ছেলে বৌমা তো এখনো আসেনি, গাড়ি নিয়ে হয়তো কোথাও ঘুরতে চলে গেছে, তাই আপনাদের গাড়ি এখন পর্যন্ত দিয়ে আসতে পারলো না। কালকে ঠিক পাঠিয়ে দেব। দাঁড়ান দাঁড়ান, আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। গাড়ি তো বিকেলেই কেউ এসে দিয়ে গেছে। কেন, রঘুবীর বৌমা এখনো ফেরেনি? একটু সাবধানে থাকবেন নিতেন বাবু। সবার আগে ভৈরবনাথের বাড়িতে একটু খোঁজ নেন, ওখানে না গেলেই মঙ্গল। বুঝতেই তো পারছেন। আচ্ছা, রাখছি। এই বলে ফোনটা কেটে দেন। নিতিনবাবু আর দেরি না করে সঙ্গে সঙ্গে ছোটুকে খবর দেন। ছোটু তাদের সার্ভেন্ট কোয়ার্টারে থাকতো। বাবুজির আতঙ্কিত ডাকে ছুটে আসে সে। নিতিনবাবু ছোটুকে বলেন যে একটি বার ভৈরবনাথের বাড়িতে খোঁজ নিতে। ছোটু কোনো মতেই রাজি হয় না একা যাওয়ার জন্য। ছোটুর ভয়ার্ত মুখ দেখে নিতেনবাবু বলেন যে ঠিক আছে, উনিও যাবেন, তবে গেট পর্যন্ত, উনি ভেতরে ঢুকবেন না। গেটে কিছুটা সময় দাঁড়াবেন, এরপর ছোটু ভৈরবনাথকে ডেকে নিয়ে এলে উনি হাতে পায়ে ধরে ক্ষমা চাবেন। রমাদেবী আতঙ্কিত কণ্ঠে বলেন, এর আগেও ভৈরবনাথের জন্য অনেক সমস্যা হয়েছে, আর তো সহ্য করা যাচ্ছে না। আমাদের এবার কোনো একটা ভালো পণ্ডিত বা সাধকের সাহায্য নিতে হবে। শুনেছি এলাকায় নাকি বছর 20-22-এর এক যুবক বালাজির পরম ভক্তসিদ্ধ সাধক এসেছেন, তাকে একবার ডাকলে হয় না? শুনেছি ভূত প্রেত, জিন পিশাচ, অপশক্তি, কালো জাদুটোনার কাঠ নাকি অনায়াসে তিনি সমাধান করে দেন। তোমার কি মনে হয় 20-22 বছরের সেদিনের ছেলে ও পারবে ভৈরবনাথের মতো একজন তুখর তান্ত্রিকের সামনে দাঁড়াতে? না না, আমাকে বরং যে করেই হোক ভৈরবনাথের হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। এই বলে নিতিনবাবু ও ছোটু দুজনেই বেরিয়ে যান। তার আগেই বাড়ির মেইন দরজাটা খুলে যায়। দেখে হাসতে হাসতে রঘুবীর ও শ্রেয়া বাড়ির ভেতরে প্রবেশ করছে। দেখে বোঝার উপায় নেই যে আজকে দুপুরে এত কিছু ঘটে গেছে। নিতিনবাবু বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করেন যে তারা এতক্ষণ কোথায় ছিল। শোরুম থেকে তারা অনেকক্ষণ বেরিয়েছে। আবার কিছু ঘটেছে কিনা জানতে চাইলে রঘুবীর খুবই স্বাভাবিক কণ্ঠে বলেন, বাবা, তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমরা এখন শোরুমে গেলাম, আমরা তো আর যাইনি। তোমার বয়স হচ্ছে বাবা। যাই হোক, বড্ড ক্লান্ত লাগছে। শ্রেয়া, আমার খাবারটা রুমে নিয়ে আসো তো, ডাইনিংয়ে খেতে ইচ্ছা করছে না। এই বলে রঘুবীর মা বাবাকে শুভরাত্রি জানিয়ে ছোটুর মাথায় একটু ছোট্ট করে হাত বুলিয়ে হাসতে হাসতে রুমে চলে যায়। শ্রেয়া তার পেছন পেছন রান্নাঘরে গিয়ে খাবার গুছিয়ে নেয়। নিতেনবাবু ছোটু হতবাক হয়ে সব দেখছিল। এদিকে রমাদেবী নিতেনবাবুকে বলেন, রঘু ঠিক বলেছে, তোমার বয়স হচ্ছে, কি সব ভুলভাল বকছো? তারা তো ঠিকই আছে। নিতেনবাবু বোঝাতে গেলে তার কোনো কথাই রমাদেবী শুনতে নারাজ, এমনকি ছোটুর কথাও না। এরপর নিতেনবাবু আর কোনো কথা না বাড়িয়ে রাতে কোনো রকমের দুমুঠো খেয়ে যে যার মতো শুতে চলে যান।
রাতে তিনতলার ঘরগুলো থেকে বিকট চিৎকারের শব্দ ভেসে আসে। সারা রাত ধরে যেন তাণ্ডব চলছে তিনতলায়, অথচ তিনতলায় কেউ থাকে না। রঘুবীররা দোতলায় থাকে আর নিতেনবাবু ও রমাদেবী নিচতলায় থাকেন। নিতেনবাবু পরিষ্কার আন্দাজ করতে পারছিলেন যে কি ঘটছে তিনতলায়, অথচ অবাক করা বিষয় রমাদেবী বেমালুম ঘুমাচ্ছেন, যেন কোনো শব্দই তার কানকে স্পর্শ করছে না। কেবল নিতেনবাবুই সেই বিভৎস শব্দগুলো শুনতে পাচ্ছিলেন। যাই হোক, কোন রকমের রাতটা কাটে। অবাক করে সকালে রঘুবীর ও শ্রেয়া স্বাভাবিক আচরণ করে। ছোটুও তাদের সাথেই খাওয়া দাওয়া করে। নাস্তার টেবিলে নিতিন বাবুর মুখের অবস্থা দেখে রাতের বিবরণ শুনে ছোটুও চাপা আতঙ্কে জানায় যে সেও রাতে শব্দগুলো শুনেছে। নাস্তা করার সময় কলিং বেলটা বেজে ওঠে। বরাবরের মতো ছোট উঠে দরজা খুলতে যাবে, কিন্তু সেদিন ঠিক সেই মুহূর্তে তাকে থামিয়ে দেয় শ্রেয়া এবং রঘুবীর। নিজেই এগিয়ে গিয়ে দরজা খোলে তারা। ভৈরবনাথ দাঁড়িয়ে। নিতেন বাবুরা অদূরে ডাইনিং টেবিল থেকে সবকিছু দেখছিলেন। শ্রেয়া এবং রঘুবীর গুরুদেবের জয় হোক বলে পা ছুঁয়ে ভৈরবনাথকে প্রণাম করছে দেখে নিতেন বাবুরা ভীষণ অবাক হন। আরে, ভৈরবনাথ কি কোনো ভগবান নাকি যে তাকে পা ছুঁয়ে প্রণাম করছে? একজন নিকৃষ্ট তান্ত্রিক। ছোট আর সহ্য করতে না পেরে রাগে গর্জে উঠে একরকম তেড়ে যায়। নিতেনবাবুর বারণ সত্ত্বেও ছোট গিয়ে দরজার মুখের সামনে দাঁড়িয়ে রীতিমতো বেশ কিছুটা অকথ্য ভাষায় গালিগালাজ করে ভৈরবনাথকে। তুমি এখানে কেন এসেছো? তোমার হিসেব পাঠিয়ে দেওয়া হবে। কেন বাবুজির পরিবারের উপর এমন জাদুটনা করছো? কেন ভয় দেখাচ্ছ? বেরো ওখান থেকে। ছোটু তখনও কথাগুলো শেষ করতে পারেনি। রাগে কটমট করতে করতে এবং এক ধরনের গর্জন করতে করতে রঘুবীর ছোটুকে এক ঝটকায় ধাক্কা দিয়ে প্রায় হাত 10 দূরে ফেলে দেয়, যা কোনো সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। এবং একইভাবে গর্জন করতে করতে কর্কশ কণ্ঠে বলে ওঠে, বেয়াদব, মুখ সামলে। গুরুদেবকে তুই কি বলছিস? তুই আজ থেকে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর ভুলেও যেন তোকে শোরুমে বাড়িতে না দেখি। এই বুড়ো বুড়িকেও এই বাড়ি থেকে বের করছি এখনই। বুড়ো যেন শোরুমে না যায়। এবার থেকে গুরুদেব আমাদের বাড়িতে থাকবেন। নিতেনবাবুর পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। উনি বুঝতে পারছিলেন যা ঘটার ঘটেই গেছে, শয়তান তার কাজ করে ফেলেছে। ঠিক তারই মাঝে দেখেন শ্রেয়া আনছি গুরুদেব বলে ঘরের ভেতরে যায়, যেখান থেকে যত ঠাকুরের ফটো ছিল, এমনকি ঠাকুর মন্দিরের যত মূর্তি ছিল, সব নিয়ে এসে একটি বেডশিটের মধ্যে জড়ো করছে। শুধু একটি মাত্র বাকি থাকে পশ্চিম দিকে দেয়ালে লাগোয়া একটি সুন্দর কাঠের শোকেসের ওপরে রাখা হাত 1.5 মতো উঁচু পিতলের একটি মা দুর্গার মূর্তি ছাড়া। মূর্তিটি বছর 5 আগে নিতেনবাবুর এক বন্ধু তাকে উপহার দিয়েছিলেন। ওজন ওই 8 থেকে 10 কিলোগ্রাম হবে। নিতেনবাবুর বাড়িতে মন্দির থাকলেও অজান্তেই সেই মূর্তিটিকে শোপিসের মতো করে ড্রয়িং রুমে সাজিয়ে রাখা হয়েছিল। পুজো হতো না। বাড়িতে সবাই বালাজির ভক্ত হলেও দুর্গা মাতার মূর্তি তেমন ভক্তি হতো না। ওই এক আধবার কখনো কখনো দুর্গা কাগজ পড়া বা গায়ত্রী মন্ত্র পড়া, ওইটুকুই। যদি প্রতিদিন করতেন তাহলে হয়তো এই দুর্দশা এতদূর পর্যন্ত এগোতো না। যাই হোক, রঘুবীর মোটামুটি হৃষ্টপুষ্ট যুবক ছেলে, তার পক্ষে 8-10 কিলোগ্রাম ওজন তোলা কোনো ব্যাপারই না। কিন্তু চমৎকার ঘটনা ঘটল। রঘুবীর গিয়ে আপ্রাণ চেষ্টা করেও মূর্তিটিকে তুলতে পারল না। শ্রেয়াও হাত লাগালো, তবুও দুজন মিলে মূর্তিটাকে তুলতে পারছিল না। নিতেনবাবু, রমাদেবী, ছোটু এক কোনায় দাঁড়িয়ে হতবাক হয়ে বিষয়টি দেখছিলেন। এদিকে ভৈরবনাথ অদ্ভুতভাবে বাড়ির উঠোন পেরিয়ে কোনোভাবেই ড্রয়িং রুমের ভেতরে পা রাখতে পারছিলেন না। বিষয়টা ছোটু লক্ষ্য করে। উঠোনের বাইরে দাঁড়িয়েই ভৈরবনাথ কেমন একটা ইতস্তত করছিল। বেশ কিছুক্ষণ চেষ্টা করে রঘুবীর ও শ্রেয়া হাঁপিয়ে ওঠে। ভৈরবনাথের কাছে গিয়ে কিছুটা সন্ত্রস্ত কণ্ঠে বলে, গুরুদেব, আমরা তো সব কিছু সরিয়ে ফেলেছি, ওই মূর্তিটা ছাড়া। ওটাকে পরে সরিয়ে ফেলবো, আপনি আসুন এবং বিধি আরম্ভ করুন। উত্তরে ভৈরবনাথ কিছুটা সন্ত্রস্ত কণ্ঠে বলে, না না, ওই মূর্তিটা সরাতেই হবে। আগে তোমরা সব ফটো মূর্তি সরিয়ে পুটলি করে বেঁধে কোনো নর্দমায় বা ডাস্টবিনের বাইরে ফেলে আসবে, তারপর বিধি শুরু হবে। তোমরা তাড়াতাড়ি এটাকে সরাও, ততক্ষণে আমি আরো কয়েকটা জিনিস নিয়ে আসছি। এই বলে দ্রুত ওখান থেকে চলে যায়। ছোটু ভীষণ কাঁদছিল। নিতেনবাবু তাকে শান্ত করার চেষ্টা করেন। বোধ হয় এই বাড়িতে থাকা আর হবে না। এই শয়তানকে বের করার কোনো পথ তার জানা নেই। আমাদের বেরিয়ে যেতে হবে। কিন্তু ছোটুকে নিয়ে চিন্তা হয়। ঠিক সেই মুহূর্তে রমাদেবী আবারও বলেন, শোনো, আমি বলছি, একবার অন্তত সেই সাধককে ডাকি। ছেলে নাকি সাক্ষাৎ বালাজি মহারাজের অবতার। নিতেনবাবু এমনিতেই চিন্তার মধ্যে ছিলেন। বিরক্ত হয়ে স্ত্রীকে বলেন, আরে হবে না তাকে দিয়ে, কেন বুঝতে চাইছো না?
কথাগুলো ছোটুর কানেও ঢুকছিল, কিন্তু আচমকা সে কান্না থামিয়ে আশাতীত দৃষ্টিতে দুর্গা মূর্তির দিকে তাকিয়ে বলে ওঠেন, বাবুজি, একটা বিষয় লক্ষ্য করেছেন? ভাইয়াজি ভাবি দুজনে মিলেও এই মূর্তিটিকে সরাতে পারেনি। কতই বা ওজন হবে? আমি তো মাঝে মাঝেই সাফাই করি। ভাইয়াজি তো আমার থেকে বেশি হৃষ্টপুষ্ট শক্তিশালী। রমাদিও বিস্মিত হয়ে ওঠেন। কেন বলুন তো? হ্যাঁ, এটা তো খেয়াল করিনি। আমিও তো মাঝে মাঝে। সবাই আচম্বিতে একে অপরের দিকে তাকাচ্ছিল। ভৈরবনাথ চলে যাওয়ার পর সেই মুহূর্তে রঘুবীর ও শ্রেয়া দোতলার রুমে চলে গেছে। রমাদেবী তাড়াতাড়ি মা দুর্গার নাম করে মূর্তিটিকে সরাতে যাবেন, ভেবেছিলেন কোনো জায়গায় হয়তো আটকে গেছে, কিন্তু না, গিয়ে দেখেন অনায়াসে মূর্তিটা হাতে উঠে আসছে। নিতেনবাবু ছুটকুও চমকে ওঠেন। একজন বয়স্ক মহিলা 8 থেকে 10 কিলো ওজনের একটা মূর্তি এক হাতে অনায়াসে তুলে নিল, অথচ তারা পারল না। রমাদেবীর আর বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই মা দুর্গার কৃপা আছে তাদের ওপর, নিশ্চয়ই তিনি রক্ষা করছেন। সঙ্গে সঙ্গে তিনি প্রণাম করে মূর্তির সামনে বসে দুর্গা কবচ পাঠ করতে শুরু করেন। নিতেনবাবু, ছোটু তারাও করজোড় করে সামনে বসে দুর্গা কবচ পড়া শুরু করে, এবং তখনই ভীত ও সন্ত্রস্ত অবস্থায় ছটফট করতে করতে চেঁচিয়ে ওঠে রঘুবীর ও শ্রেয়া। দোতলা থেকে নেমে এসে নানা অকথা কুকথা শোনাতে থাকে, কিন্তু কোনোভাবেই তারা সেই দুর্গা কবচ পড়া বিরত রাখে না। এদিকে ভৈরবনাথ আচমকাই উঠোনের সামনে এসে হাজির হয়, কিন্তু আগের মতোই চৌখাট পেরিয়ে সে ঘরের মধ্যে ঢুকতে পারছে না। সেখান থেকেই চেঁচিয়ে রঘুবীর ও শ্রেয়াকে বলে, এসব কি হচ্ছে? এখনো মূর্তিটিকে ওখানে থেকে সরাওনি? এসব বন্ধ করো। বুড়ো বুড়ি এখানে থাকলে বিধি সম্পূর্ণ হবে না। শ্রেয়া ও রঘুবীর যাচ্ছে তাই গালাগালি করলেও ওদের কিছু করার সাহস হচ্ছিল না। ঠিক সেই সময় কোথা থেকে জনা 8-10 মানুষ খোল করতাল বাজিয়ে কীর্তন করতে করতে গেটের সামনে এসে হাজির হয়, এবং সেখান থেকেই তাদের মধ্যে একজন বয়স্ক মানুষ ডাক দেন, নিতেনবাবু, ও নিতেনবাবু, বাড়িতে আছেন? আগামীকাল বালাজির মহারাজের পূজা অর্চনা কীর্তন হবে, কিছু সাহায্য হবে কি? কোথায় সাত সকালে জাদুটোনা টোটকার বিধি সমন্বয়ে তন্ত্র সাধনা করে এই বাড়ির সীমানায় নেগেটিভিটি শয়তানি শক্তি ছড়িয়ে দেবে, তা না সাত সকালে নাম কীর্তন করে ভগবানের নাম নিয়ে কেউ বা কারা গেটের সামনে উটকো ঝামেলা নিয়ে হাজির। ভৈরবনাথ এসব ভেবে বিরক্তভাবে বাগানের আড়ালে সরে যায়। রঘুবীর শ্রেয়া তখনও অচেনা মানুষের মতো আতঙ্কিত অবস্থায় এক কোণায় দাঁড়িয়ে। নিতেনবাবু ডাক শুনে উঠতে যাবেন, রমাদেবী তাকে বাধা দিয়ে বলেন দুর্গা কবচ শেষ করে উঠতে। তবুও নিতেনবাবু তাকে থামিয়ে বলেন, তুমি দুর্গা কবচ পাঠ শেষ করো, ছোটু তুমিও বসো, আমি দেখি কে এসছে। নিতেনবাবু গেটে কে এসছে জানতে চায়। সবাই কীর্তন পূজার কথা বলে এবং নিতেনবাবু বলেন, এখন কিছু হবে না, আমি ভীষণ সমস্যায় আছি, আপনারা আমাকে ক্ষমা করুন। ভিড়ের মধ্যে থেকে একজন বয়স্ক মানুষ বলে ওঠে, আরে নিতেনবাবু, কি হয়েছে? আপনাকে এরকম উদ্ভ্রান্তের মতো লাগছে কেন? কোনো সমস্যা? সাহায্য লাগবে? নিতেনবাবু আবারও একইভাবে উত্তর দেন, আরে না না, কোনো সাহায্য লাগবে না, আপনারা সাহায্য করতে পারবেন না। বুড়ো মানুষটা আবারও বলে ওঠে, আরে কি হয়েছে বলুন তো। নিতেনবাবু এবার ক্ষেপে গিয়ে চেঁচিয়ে ওঠেন, আরে বলছি তো, কেউ কিছু করতে পারবেন না। আমার ঘরে প্রেত পিশাচ ঢুকেছে, জানি না ভগবানের কি সুরাহা করবেন, আমরা বোধহয় শেষ। ঠিক সেই মুহূর্তে ভিড়ের মাঝখান থেকে বছর 20-22-এর গেরুয়া বসন পরা একজন সুদর্শন যুবক বেরিয়ে এসে জয় শ্রীরাম জয় বালাজি মহারাজের নাম নিয়ে নিতেনবাবুকে জিজ্ঞেস করে, কি বলছেন কাকা? বাড়িতে ভূত পিশাচ ঢুকেছে? এরকম অপশক্তি আপনি নিজের চোখে দেখেছেন? নিতেনবাবু তাকে হেয় করে বলে, আরে তুমি তো বাচ্চা মানুষ, তুমি কি করবে? ভেতরে যে আছে সে মানুষ, কিন্তু মানুষ রূপে একটা শয়তান, তার সাথে থাকা পিশাচেরা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। ঘটনাটা আমার শোরুম থেকে ঘটেছে। ছেলেটি নিতেনবাবুকে থামিয়ে বলে ওঠেন, কাকা, বাজারে কি আপনাদের ইলেকট্রনিক্সের শোরুম আছে? ভৈরবনাথ নামে একজন আপনাদের দোকানেই কাজ করে। কালই তো আপনাদের দোকানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। না, বিস্ময়ের কোনো কারণ নেই, খবরটা এলাকায় নিমিষে ছড়িয়ে পড়েছিল। আর ভৈরবনাথকে আমি অনেকদিন ধরেই খুঁজছি। কালকে ওইরকম অদ্ভুত অপ্রাকৃতিক একটি ঘটনা ঘটার পর জানতে পারি যে আপনার শোরুম এসে কাজ করে। নিতেনবাবু নীরবে ঘাড় নেড়ে সম্মতি জানান। ছেলেটি বলেন, কাকা, আমি কেশরী নন্দন। এই শয়তানের জন্য আমার নিজের কাকা শেষকালে পাগল হয়ে আত্মহত্যা করে। ঘাটশিলায় আমাদের গ্রামের বাড়ি। আগে এই শয়তান ওখানেই থাকতো, কালো জাদু টোনা টোটকার চর্চা করত এবং মানুষকে প্রলোভন দেখিয়ে নানা রকম আকাজ কুকাজ করত। আমার কাকাকেও ফাঁসায়, তাকে দিয়ে বিভিন্ন টোনা টোটকা করাতে শেষে কাকা পাগল হয়ে গিয়ে আত্মহত্যা করে। আমি বালাজির ভক্ত, প্রভু শ্রীরাম আমার সাথে আছেন, ভগবান চাইলে কিছু হবে না, আমি একবার দেখতে চাই।
এরপর উপস্থিত সবাইকে বলেন মন্দিরে গিয়ে অপেক্ষা করতে এবং ঝোলা থেকে এক মুঠো লাল কিশোরী সিঁদুর বের করে গেটের সামনে একটা দাগ কেটে দিয়ে গেটের ভেতরে প্রবেশ করতে করতে নিতেনবাবুকে জিজ্ঞেস করেন, চাচাজি ছোট ঠিক আছে তো? নিতেনবাবু জানান যে তারা দুর্গা কবচ পাঠ করছে। সঙ্গে সঙ্গে কেশরী নন্দন থমকে গিয়ে একটু মুচকি এসে বলে ওঠে, তাহলে আমাকে কেন ভেতরে ডাকছেন? আমার তো কোনো কাজ নেই। মা থাকতে ছেলে কি করবে? যখন মা নিজেই পাহারা দিচ্ছেন, আপনাদের রক্ষা করেছেন, সেখানে আমি তো নগণ্য। নিতেনবাবু একটু ব্যঙ্গাত্মক স্বরে বলেন, তুমি কি ভয় পেলে নাকি? আগেই বলেছিলাম এ তোমার কম্য নয়। কিশোরী নন্দন আবারও সহসে জানায়, না, আমি ভয় পাইনি। যেখানে দুর্গা কবচ পাঠ করা হচ্ছে সেখানে আমার কোনো কিছুর দরকার নেই। প্রমাণ চাইলে দুর্গা কবচ শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন, দেখবেন তারা 3 জন আতঙ্কে কিভাবে ছুটে বেরিয়ে আসে। মিনিট দশেকও যায়নি, নিতেনবাবু অবাক হয়ে দেখলেন প্রথমে শ্রেয়া রঘুবীর উদ্ভ্রান্তের মতো ছুটে রাস্তায় উঠে দ্রুত বাজারের দিকে হেঁটে চলে গেল। ঠিক তারপরে বাড়ির সীমানার ভেতর আম গাছের আড়াল থেকে এক প্রকার চিৎকার করে ছুটে বেরিয়ে আসে ভৈরবনাথ এবং সেও রাস্তায় উঠে উল্টো দিকের পথ ধরে হাঁটতে শুরু করে দ্রুত। তার ঠিক পরেই নিতেনবাবুকে খুঁজতে রমাদেবী এবং ছোটু গেটের কাছে এসে এদিক সেদিক তাকাতে থাকে। তখন নিতেনবাবু ও কিশোরী নন্দ আড়াল থেকে বেরিয়ে আসেন। রমাদেবী কিছু বলে ওঠার আগে কিশোরী নন্দন প্রণাম করে একটু মুচকি হেসে বলেন, চাচিজি দুর্গা কবচ শেষ হয়েছে? রমাজি উত্তরে বলেন, হ্যাঁ। পরিচয় জানতে চাইলে কিশোরী নন্দন তার পরিচয় দেন। তখনই তাকে আপ্যায়ন করে ঘরে ঢুকতে বলেন রমাদেবী। কত করে ওনাকে বলেছিলাম তোমাকে ডেকে আনতে। কিশোরী নন্দন একগাল হেসে বলেন, তার কোনো প্রয়োজন নেই। তবে ড্রয়িং রুমের ঠিক মাঝখানে বেডশিটের মধ্যে অদ্ভুতভাবে পুটলি করে কিছু বাধা আছে দেখে জানতে চাইলে নিতেনবাবু এক এক করে সকাল থেকে ঘটা সমস্ত ঘটনা খুলে বলেন এবং এও বলেন যে ওনার বৌমা কিভাবে বাড়ির মন্দিরের সবকিছু এখানে বেঁধে রেখেছে। চিন্তা করবেন না কাকা, ছোটু একটু আমাকে সাহায্য করো না ভাই, আপনাদের মন্দির পুনরায় স্থাপিত হবে। এই বলে তারা হনুমান মন্ত্র পাঠ করতে করতে পুটলি থেকে সমস্ত ফটো মূর্তি যথাস্থানে স্থাপন করলো। ঠিক সেই সময় রঘুবীর ও শ্রেয়া আবারও ঘরে ফিরে আসে এবং একইভাবে উদ্ভট কণ্ঠে চেঁচিয়ে ওঠে, আরে বুড়ো বুড়ি, তোরা এখনো যাসনি আর এই ফটোগুলো আবারও মন্দিরে লাগিয়েছিস? তোদের এত বড় সাহস! ছোট তাড়াহুড়া করে বলে যে তার আত্মীয় বাবুজি এবং আম্মাজিকে নিয়ে এক্ষুনি চলে যাবে। কেশরীনন্দন ঝোলা থেকে এক চিলতে সিঁদুর বের করে একইভাবে হনুমান চল্লিশা পাঠ করতে করতে শ্রেয়া ও রঘুবীরের কপালে তিলক টেনে দেয়। এতে রঘুবীর ও শ্রেয়া ভীষণভাবে বিরক্ত হয়। রঘুবীর বলে ওঠে, আর এসব হচ্ছে কি? এক্ষুনি এখান থেকে বেরো, গুরুদেব আসবে, বিধি শুরু হবে। কেশরীনন্দন হাসতে হাসতে বলেন, তোমাদের গুরুজি আদৌ এই এলাকায় বা এই শহরে আছে কিনা এই মুহূর্তে কে জানে। তার যদি প্রাণের ভয় থাকে তবে সেই বাড়ি তো দূরের কথা, এই শহরেও থাকবে না। এতক্ষণে সে চলে গেছে। আফসোস শুধু একটাই, তার সামনাসামনি হতে পারলাম না। এই বলে কেশরীনন্দন আবারও টিকা লাগিয়ে দেয় রঘুবীর ও শ্রেয়ার কপালে। টিকা লাগানোর সাথে সাথেই একটা চমৎকার ঘটনা ঘটে। সবাই দেখে রঘুবীর ও শ্রেয়া ধীরে ধীরে ঝিমিয়ে সোফার উপরে বসে পড়ে। মিনিট খানেক যাওয়ার পর মাথায় প্রচন্ড যন্ত্রণা নিয়ে সোফা থেকে উঠে স্বাভাবিক গলায় রঘুবীর বলে ওঠে, বাবা, মা, ভীষণ মাথা যন্ত্রণা করছে। আমি কাল শোরুম থেকে কখন ফিরলাম, আর ফিরেই কি এখানে ঘুমিয়ে পড়েছিলাম নাকি? শ্রেয়া দেখে শাশুড়ি দুর্গা কবচের বই হাতে দুর্গা মূর্তির কাছে দাঁড়িয়ে আছে। সে সবিস্ময়ে বলে, এ কি মা, আপনি একাই দুর্গা কবচ করবেন? আমাকে বলেননি? দাঁড়ান, একটু স্নান করে আসছি। সবাই হতবাক হয়ে সবকিছু দেখছিল। কিশোরীনন্দন হনুমান চল্লিশার শেষ ভাগ পাঠ করা শেষ করে হাসতে হাসতে নিতেনবাবুকে বলেন, কাকা, আমি এবার আসি। মা যা করার করে দিয়েছেন, আর কোনো সমস্যা হবে না। নিতেনবাবু বিশ্বাস করতে পারছিলেন না এও কি সম্ভব। তিনি অবাক হয়ে কিশোরীনন্দনকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, কিছুই তো করলে না? কি করে বুঝবো সব ঠিক হয়ে গেছে? আর ভৈরবনাথ যদি ফিরে আসে? কিশোরীনন্দন নিতেনবাবুকে শান্ত করে সহাস্যে জানায়, চিন্তার কোনো কারণ নেই। যেখানে মা আছেন সেখানে কোনো শয়তান অপশক্তি কিছুই করতে পারবে না। এও বলেন যে রঘুবীর ও শ্রেয়া এখন সম্পূর্ণ সুস্থ। তবুও নিতেনবাবুর বিশ্বাস হচ্ছিল না দেখে হাসি মুখে রঘুবীরকে বলেন, ভাইয়াজি, একটু দুর্গা মূর্তিটি তুলে পেছনের লেভেলটা দেখাবেন? এটা কোন দোকান থেকে বানানো? ভীষণ পছন্দ হয়েছে মূর্তিটি, আমি এরকম একটা মূর্তি বানাতে চাই। রঘুবীর আগ্রহের সহিত ঠিক আছে বলে শোকেসের কাছে গিয়ে মূর্তিটি তুলে লেভেলটা দেখিয়ে সবকিছু জানায়। নিতেনবাবু, রমাদেবী এবং ছোটু হাঁ করে সব এই দৃশ্য দেখে।
বালাজির নাম নিয়ে কিশোরীনন্দন চলে যাচ্ছিল, তখন নিতেনবাবু তার হাত ধরে বলেন, আপনাদের সংকীর্তন ও পুজোর জন্য যা খরচ লাগবে আমরা দিয়ে দেব, দয়া করুন আপনাদের যা চাঁদা তুলেছেন তা গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দেন, এইবারের যা খরচ সব আমি একাই দেব। তারপর থেকে ভৈরবনাথকে আর কখনো ওই এলাকায় দেখা যায়নি। নিতেনবাবুর পরিবারের কোনো সমস্যা হয়নি, তবে ছোট মাঝে মধ্যে বিভৎস রূপে ভৈরবনাথকে দেখত, আর দেখা মাত্রই আতঙ্কে ছুটে এসে মা দুর্গার মূর্তির সামনে বসে সেই দুর্গা কবচ পাঠ করত। তার প্রায় 5-6 বছর পর রঘুবীর একবার ব্যবসায়িক সূত্রে কলকাতায় এলে মার্কেটের ভিড়ের মাঝে নাকি এক ঝলক ভৈরবনাথকে দেখেছিল। এরপর থেকে নিতেনবাবু ব্যবসায়ী সূত্রে হোক বা অন্য কোনো কাজে হোক রঘুবীরকে আর কখনোই কলকাতায় পাঠাননি। জানি না ভৈরবনাথ বেঁচে আছে কিনা, যদি বেঁচে থাকে তবে এতদিনে হয়তো তার বয়স 60-70 বছর তো হবেই। শ্রোতা বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে যারা কলকাতা থেকে শুনছেন তাদের একটা কথাই বলতে চাই, আপনাদের আশেপাশে বা দোকানে কোনো 60-70 বছর বয়সের বেঁটে খাটো কালো ছিপছিপে গোলগাল বিহারি মানুষ যদি কাজ করে, যে মাঝে মধ্যেই উদ্ভট রকমের পূজা অর্চনা করে, যার নাম ভৈরবনাথ, তাকে একটু নজরে রাখবেন। অপশক্তি, কালো জাদু, টোনা টোটকা দরজায় করা নাড়ছে, কখন যে ঘরে প্রবেশ করবে বিশ্বাস করা বা না করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে যদি সত্যি এমন কাউকে আপনারা চেনেন, তাহলে সাহস থাকলে একবার তার সঙ্গে সংঘাতে জড়িয়ে দেখুন। তো সে চিন্তা করলো যে আমার আব্বুকে আর সে ডাকবে না, কারণ বাহিরে লাইট ছিল, সবসময় লাইট জ্বালানো থাকতো। আর বাসার বর্ণনাটা যদি আপনাকে আমি দেই, 2টা রুম ছিল পাশাপাশি, আর একটা রুমের দরজার সাথেই আবার ছিল হচ্ছে রান্নাঘর, তার ওই পাশে ছিল ওয়াশরুম, আর ওয়াশরুমের ভিতর যেতে হতো বারান্দা দিয়ে। আর বারান্দাটা মোটামুটি এল সিস্টেম ছিল, তো এল সিস্টেমের কর্নারই ছিল ওয়াশরুম, আর আরেক কর্নারে রুমের যে গেট, ওই রুমটাতেই ছিল হচ্ছে আমার আম্মু আব্বু। তো আমার আম্মু স্বাভাবিকভাবে ওয়াশরুমে যায়, তো সে যেহেতু একটু ভয় পেত, আমার আব্বুকে যদিও জাগাতে চায়নি, কারণ আমার আব্বুর অসুস্থ ছিল তখন, রাতে ঘুম ভাঙলে আর ঘুম হবে না, এজন্য সে জাগাতে চায়নি। তো পরবর্তীতে সে একাই গেল ওয়াশরুমে। তো ওয়াশরুমে যাওয়ার পর সে ওয়াশরুমের দরজাটা হালকা খোলাই রাখলো, যে কেউ আসলে তো সে শুনতেই পাবে এজন্য। তো সে ওয়াশরুমের ভেতর থেকেই দেখতেছে যে তার রুমের যে দরজার বরাবর, মানে একটু সামনে গিয়ে বরাবর একটা মেশিন রাখা ছিল, আমরা সেলাই মেশিন যেগুলোকে বলি, সেলাই মেশিন রাখা ছিল, সেটার সাথেই আবার একটা কাঠের টেপ চেয়ারও ছিল। তো সে দেখতে পাচ্ছে আমার খালুর মতন একজন অবয়ব। আমি বলে রাখি, আমার খালু কিন্তু মারা গেছে, প্রায় 2-3 বছর হবে আমার খালু মারা গেছে। তো আমার খালুর মতন একটা অবয়ব সেখানে সে দেখতে পায়। তো সে প্রথমে জিনিসটা ভালোভাবে মানে মাথায় নেয় না, কারণ সে ভাবতেছিল যে হয়তো ঘুমের মধ্যে একটা ঘোর দেখতেছে, এরকম কিছু। পরবর্তীতে সে উঠে হাত পা ধুয়ে সে একটু সামনে, মানে ওয়াশরুম থেকে বের হয়ে একটু সামনে আগায় রান্নাঘরে গেটের দিকে, আর রান্নাঘরে গেট থেকে কিন্তু ওই জিনিসটা একদম বরাবর ছিল, হ্যাঁ, সোজাসুজি। তো তখন সে একটু খেয়াল করে দেখতে পায় যে জিনিসটা, মানে যে অবয়বটা আমি বললাম আমার খালুর মতন, মানে সে হচ্ছে পাঞ্জাবি আর মানে জুব্বা টাইপের একটা পরেছিল, আর মাথায় টুপি ছিল তার। সে পূর্ব দিকে মুখ করেছিল, পূর্ব দিকে সে আকাশের দিকে তাকাইছিল, এরকম কিছু একটা, মানে খুব সাদা, আর তার চেহারাটা হালকা হালকা বোঝা যাচ্ছিল যে আমার খালুর মতনই কিছুটা একটা। তো আম্মু ফার্স্টেই না ভাবতেছিল যে হয়তো জিনিসটা, মানে সে ঘুমের ঘোরে, সে এখনো ভাবতেছে যে সে ঘুমের ঘোরেই হয়তো কিছু একটা দেখতেছে। যখন সে আর একটু সামনে আগায়, তখন সে দেখে জিনিসটা নড়ে চড়ে উঠছে, মানে একটু নড়ে উঠছে আর কি। তো যখন সে এটা দেখলো, তখন সে তো ভয়ে, মানে এতটাই ভয় পাইছে, সে নিচের দিকে তাকায় সে জাস্ট সোজা তার রুমে চলে গেছে, রুমে গিয়ে দরজা লাগাই দিল। সে রুমে গিয়ে দরজা লাগায়, মানে সে যে চিৎকার দিবে সেই সাহসটাও সে পাচ্ছিল না। তো সে সূরা পড়তে পড়তে রুমে চলে যায়, আর রুমে গিয়ে দরজাটা লাগাই দেয়। সেদিন রাতে আর কিছু হয় না। তো পরের দিন আমার খালাকে এই সব কিছুই বলে আমার আম্মু। তো বলার পরে সে আসলে জানতে পারে যে আমার যে খালার বাড়ি, তো ওইখানে আমার খালু জীবিত থাকা অবস্থায় তার মানে রক্ষা করতো এরকম টাইপেরই একটা জিন ছিল।
তো হয়তো বা মানে উনি ভালো জিন, মানে যাকে আম্মু দেখতে পারছে তো সে হচ্ছে ভালো জিন, সে তাকেই আম্মু দেখতে পারছে। যদি সে খারাপ জিন হতো তাহলে হয়তো বা তার কোনো ক্ষতি হতো, তো তাকে দেখতে পাইছে। এখন এরপরে ওইটাই অবশ্য তাদের বাসার কি বলবো মানে রক্ষা করে, তাদের বাসাটাকে সেফ রাখে। তো ওইটা শোনার পর তার কিছুদিন পর আবার আমরা জানতে পারি যে আমার খালাতো বোন ছিল 2 জন। তো ছোট যে খালাতো বোন ওনার 2টা ছেলে। তো তার যে ছোট ছেলেটা মোটামুটি বয়স হবে ধরেন 4-5 বছর। তো তার এই ছোট ছেলের ওপর পরি বা হয়তো মেয়ে জিন বলতে পারেন, ঠিক আমি বলতে পারবো না ক্লিয়ারলি, এরকম কিছুর তার ওই ছোট ছেলের উপর নজর পড়ে। তো নজর পড়ার পরে সে মেইন যেটা হয় আসলে যে তারা নাকি জানায়, কোনোভাবে তারা জানতে পারে যে তার ছেলেকে সে নিয়ে যাবে। সেই পরীটা তাদেরকে বলে যে তোমার ছেলেকে আমরা নিয়ে যাব, আর তোমরা তাকে আটকে রাখতে পারবে না। আর এই জিনিসটা তাদেরকে জানায় হচ্ছে ওই যে আমি বললাম আমার আম্মু যাকে দেখতে পাইছে সে তার আমার বড় খালাতো বোনের বড় ছেলের মাধ্যমে তাদেরকে জানায়, মানে ওর উপর ভর করে জানায় কোনো একটা ভাবে। তো পরবর্তীতে আসলে এটা মানে একদিন রাতে হঠাৎ করে তারা শুনতে পায় যে টিনের ওপর, যেহেতু মানে গ্রামে তো রুম অনেকেই নিচের দিকে ফ্লোর ছিল, চারদিকে টিন, আর উপরেও হচ্ছে টিন ছিল ওদের বাসাটা। তো উপরে এত জোরে জোরে কেউ মানে হাঁটলে বা লাফাইলে পরে, অনেকগুলো মানুষ মিলে লাফাইলে ঠিক যেরকম একটা সাউন্ড হয় তারা ওরকম একটা সাউন্ড শুনতে পায়, যে তারা মানে কিছু দিয়ে বাড়ি দিচ্ছে, কেউ লাফাচ্ছে এরকম টাইপের। যে ওরা চিৎকার দিয়ে বলতেছে যে আমরা ওকে নিয়েই যাব। তো তখন আসলে মানে তাদের পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়ায় যে কোনোভাবেই তারা থাকতে পারতেছে না। তো পরবর্তীতে এক হুজুরকে ডাকা হয়। তো উনি বলে যে তোমরা ওকে তাবিজ এগুলো দেওয়া হয়, বলে যে তোমরা এই বাসা থেকে কিছুদিন দূরে থাকো। আর বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে ও যেখানেই যাবে ওর পিছু পিছু কিন্তু সেগুলো ওইখানেই যাবে, মানে ওকে নিয়েই যাবে। তো পরবর্তীতে ওই হুজুরের মাধ্যমে তো উনি বলল যে তোমরা 1 মাস বা 2 মাস একটু বাহিরে থাকে ও কোথাও, তাহলে হয়তো বা প্রবলেমটা সলভ হইতেও পারে। তো ওই হুজুরও বুঝতে, আর হচ্ছে ওই যে সেই ভালো জিনটা উনিও কিন্তু সেম কথা বলছে যে তোমরা একটু বাসার বাহিরে থাকো কোথাও, আমি তোমাদেরকে সেভ করব। আমির সাহেবের কাছে ব্যাপারটা জানায়। আমির সাহেব তাকে পারমিশন দেয় যে বাজার থেকে আমার জন্য ওষুধ কিনে নিয়ে আসার জন্য। তো আমিন ভাই আর আরিফ ভাই এই 2 জন তারা ওষুধ কেনার জন্য বাজারে রওনা দেয়। তো বুঝতেই পারছেন গ্রাম অঞ্চল, অত রাতে গাড়ি পাওয়া অসম্ভব। তো তারা হেঁটে হেঁটেই রওনা দেয়। মসজিদ থেকে বাজার প্রায় 1 কিলোমিটার দূর। তো তারা বাজারে যায়, যাওয়ার পরে ওষুধ কিনে ফেরার পথেই শুরু হয় সেই অস্বাভাবিক ঘটনাগুলো। তো আধা কিলোমিটার অতিক্রম করার পর সামনে একটা ব্রিজ বাজে। তো যখন তারা 2 জন ব্রিজের উপরে উঠে তখন তারা এক প্রকার পচা কাঁচা ইলিশ মাছের গন্ধ পায়। তো তারা 2 জনই ব্যাপারটা নিতে পারে নাই, তারা কেউ কারো কাছে শেয়ার করে নাই। তারা মনে মনে জিকির করতে করতে সাহস বাড়িয়ে রওনা দিল মসজিদের দিকে। তো পথিমধ্যে একটা 3 রাস্তার মোড় অতিক্রম করতে হয়। তো সেখানে একটা আম গাছও ছিল। তো যখন তারা মোড়টা অতিক্রম করবে এর আগেই তারা দেখে যে আম গাছের একটা চিকন একটা ডালের উপর একজন সাদা কাপড় পরা, আগুনের 2টা চোখ, হাতে একটা ঘন্টা নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক লম্বা। তো জিনিসটা
আমিন ভাই ফলো করে, আরিফ ভাই ব্যাপারটা বুঝতে পারে না। তো যেই তারা গাছটা অতিক্রম করলো, আই মিন 3 রাস্তার মোড়টা অতিক্রম করলো, তখন তারা একটা ঘন্টার আওয়াজ পেল, যেটা ওই সাদা কাপড় পরা লোকটির হাতে ছিল। তো এই ঘন্টার আওয়াজটা আরিফ ভাই শোনার সাথে সাথে পিছনের দিকে তাকায়। সে ভাবছে হয়তো বা কোনো একটা রিক্সা আসছে, তারা রিক্সায় চড়ে মসজিদের দিকে আসবে। কিন্তু আরিফ ভাই পিছে তাকিয়ে দেখে যে কোনো রিক্সা ছিল না, একদম খালি, ঘুটঘুটে অন্ধকার, রাস্তা ফাঁকা। তখন আরিফ ভাই কিছুটা ভয় পায়। তো আমিন ভাই তার কাছে বলে যে, ভাই আয়াতুল কুরসি পড়েন, কিছু একটা ঘুরতে যাচ্ছে আমাদের সাথে। তো তারা আল্লাহর নাম নিতে নিতে জোরে একটা দৌড় দেয়। দৌড় দেওয়ার পর মসজিদে আসে। তারপরে আমাদের সবার কাছে ব্যাপারটা শেয়ার করে। আমরা সবাই সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে তাদেরকে পানি পড়া দিই। তারা খায়, আল্লাহর রহমতে সুস্থ। আসলে রাসেল ভাই, একটা কথা কি, যে যারা ভালো কাজে যায় আল্লাহর রাস্তায়, তাদের পিছনেও কিন্তু একদল শয়তান রওনা দেয়, যাতে করে তারা ভালো কাজ, ভালো আমল করতে না পারে। তো ভেবেছিলাম হয়তোবা আমাদের ভৌতিক ব্যাপারগুলো এখানেই শেষ, কিন্তু না, সেখানেই শেষ না। তারপরে যেটা ঘটছিল সেটা আমার নিজের সাথেই ঘটেছিল। তো আমরা কি করলাম, তারপরে বাকি মসজিদগুলো খুব সুন্দরভাবেই কাটাইছি, কিন্তু একটু ভয়ের সাথে কাটাইছি। কারণ রাতের বেলা আমরা তাহাজ্জুদ পড়তে উঠতাম কিছু লোক নিয়ে। যাই হোক, আমি আসল ঘটনায় আসি। তো এবার আমাদের ঢাকায় ফেরার সময় আমরা জয়পুরহাট স্টেশন মসজিদে উঠলাম। আমি মসজিদটার নাম বলছি না, যারা জয়পুরহাটের লিসেনার আছেন তারা হয়তোবা বুঝতে পারছেন আমি কোন এলাকার কথা বলছি। তো মসজিদের পাশেই ট্রেন লাইন, একটু সামনেই ট্রেন স্টেশন, অপোজিটে জয়পুরহাট কলেজটার নাম বলছি না, আর পাশে একটা বড় একটা পুকুর। তো ভাবছিলাম যে গ্রামে ছিলাম, হয়তোবা ভৌতিক কিছু ঘটছে, বাট এখন তো আমরা শহরে, জয়পুরহাট মেইন শহরে, এখন হয়তোবা আমাদের সাথে সেরকম কিছু একটা ঘটবে না। তো প্রথম দিন রাত 12টার সময় সবাই ঘুমিয়ে যায়। আমি আর আমার একটা বেস্ট ফ্রেন্ড মারুফ, আমরা বাথরুমে যাই ফ্রেশ হওয়ার জন্য। তো ফ্রেশ হওয়ার পরে, যেহেতু মসজিদে তো অপবিত্র অবস্থায় ঢোকা সম্ভব না, তো আমরা কি করলাম, উজু করার জন্য সেই পুকুরটিতে গেলাম। সেই পুকুরটিতে যাওয়ার পর আমরা একে একে উজু করতেছি। তো কি বলবো, মানে আমি স্টোরিটা শেয়ার করলে আমার শরীরের পশমগুলো কাটা দিচ্ছে। তো যাই হোক, প্রথমে আমি উজু করলাম, তারপরে মারুফ উজু করতেছে। তো যখন মারুফ উজু করতেছে, তো কিরকম জানি একটা মানে ভিমরি কাটে ওর ভিতরে। তো ও আমাকে সাথে সাথে বলে যে, রিব্বি তুমি আয়াতুল কুরসি পড়ো। যখন এই কথাটা বলছে তখনই আমি বুঝতে পারছি যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তো সাথে সাথে আমি আয়াতুল কুরসি পড়লাম। পড়ার পরে ওর বুকে ফু দিছি, আমার বুকে ফু দিছি। তো এই করতে করতে পিছের দিকে তাকিয়ে দেখলাম যে একটা মহিলা, বুড়ো মহিলা, প্রায় 100 আপ ইয়ার্স হবে তার। তো
এরকম একজন মহিলা আমার দিকে তাকিয়ে আছে, আমার চোখের দিকে তাকিয়ে আছে। তো আমি ভাবছি হয়তো বা এইটা মনের ভুল। তো আমি চোখের পলকটা ফেলতেই দেখি মহিলাটা গায়েব। মহিলাটা দুইটা পাকনা গজাইছে, আই মিন কলা গাছ, একদম কলা গাছ হয়ে গেছে। তো আমি ভাবছি হয়তো বা রাত্র 12টা, এটা হয়তো বা চোখের ভুল। তো আমরা পাড়ে উঠলাম। পাড়ে ওঠার পরে আমরা মসজিদের দিকে রওনা দেওয়ার সময় ওই গাছটার সামনাসামনি দিয়ে হাঁটছি আর দেখছি যে কি ব্যাপারটা কি। তো আমিও মারুফকে ব্যাপারটা শেয়ার করি নাই যে আমি কি দেখছি, আর ও আমাকে ব্যাপারটা শেয়ার করে না ও কি দেখছে। তো যাই হোক, ভেবেছিলাম যে হয়তোবা চোখের ভুল বা মনের ভুল। তো এই বলি রাত্রে ঘুমায় পড়ছি। তো আমাদের যে আমিন ভাই ছিল, সে বলছে যে আমরা আজকে যেহেতু একটা দিন বাকি, তো আমরা রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠব। তো আমরা সেই মাফিক অ্যালার্ম দিয়ে রাখি রাত 4টায়। তো রাত যখন 4টায় অ্যালার্ম বাজে, আমি, মারুফ, আমিন ভাই আর আমার চাচতো ভাই সাব্বির, আমরা এই 4 জন উজু করার জন্য বের হই মসজিদ থেকে। যেহেতু অনেক আগের একটা স্টোরি, বুঝতেই পারছেন তখনকার পরিবেশ ভালো ছিল না, তো উজুখানারও ব্যবস্থা ছিল না, তো পুকুরে উজু করতে হইতো আমাদের। তো আমরা 4 জন গেলাম সেই পুকুরে। পুকুরে যাওয়ার পর পুকুরের যে ওই ইটা ছিল, মানে খাটলা, ওইটা ছিল খুব ছোট। তো সর্বপ্রথম আমিন ভাই আর মারুফ এরা 2 জন উজু করে। এদের উজু করা শেষ হলে আমি আর সাব্বির উজু করার জন্য পুকুরে হাত দেই। তো এই সময় একটা ভয়ানক, একটা বিকট, মানে কি বলবো, মানে মানুষ কষ্ট পেয়ে মারা গেলে যেরকম একটা কান্নার আওয়াজ বের হয় না, ওরকম একটা আওয়াজ আমাদের সবার কানে চলে আসছে। তো আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারিনি যে কি। আমি ভাবছি হয়তোবা গভীর রাত, হয়তোবা সামনে স্টেশন, তো কোনো পাগল টাগল কাঁদতেছে এরকম কিছু একটা। আবার মনে হচ্ছে যে কুকুর কাঁদতেছে এরকম। তো আমিন ভাই সাথে সাথে বললো যে মারুফ তুই আয়াতুল কুরসি পড়। তো আমার মনে হচ্ছে যে রাসেল ভাই যে আমাদের 4 দিক থেকে কান্নার আওয়াজটা ঘিরে ফেলছে। তো যে মারুফ আয়াতুল কুরসি পড়লো আর জোরে হাতে ফু দিয়ে একটা আওয়াজ করলো, সাথে সাথে কান্নার আওয়াজটা অফ। তো আমরা কি করলাম, আমরা উজু করা শেষ করে মসজিদের দিকে রওনা দিলাম। মসজিদে আসলাম, আসার পরে করলাম, তাহাজ্জুদ নামাজ পড়লাম। তো 2 রাকাত নামাজ পড়তে পারিনি, এর ভিতরে আমার ভিতরে কনফিউশন তৈরি হয়। তো আমি মারুফের কাছে জিজ্ঞাসা করি যে ব্যাপারটা কি ছিল। ও বলল যে ভূত। রাসেল ভাই যখন ও এইটা বলছে যে ভূত, অমনি আমার শরীরের ভিতরে একটা চক্কর মারে, আমার প্রেশার হাই হয়ে যায়, আমি সাথে সাথে শুয়ে পড়ি। আমি আর বেশি নামাজ পড়ি না। তো সাথে সাথে ঘুমিয়ে গেলাম। ফজর হইল, নামাজ পড়লাম। ফজরের পরে বয়ান হইল, বয়ান শুনলাম। তারপরে আমরা একটু হাঁটতে বেরোই। তো তখন আর কি সারা রাত্রে যেই জিনিস, মানে যেই ভৌতিক ব্যাপারগুলো ঘটছে আমাদের সাথে, সেইগুলো আর কি শেয়ার করা হয় একজন আরেকজনের সাথে। তো যেই সকাল 9টা বাজে, তখন ওখানে কিছু এলাকার মহল্লার কিছু লোকজন, কিছু মুদি দোকানদার তারা ছিল। তাদের কাছে জিজ্ঞাসা করি, তো তারা বলল নাকি মাস 2 আগে একটা ছেলে একটা মেয়ে সুইসাইড করে। তারপরে শুনলাম নাকি যে
মানে ট্রেনের নিচে কাটা পড়ে আর কি। তারপরে আরো কিছু জানতে পারলাম, আরো কিছু খবর জানতে পারলাম যে ওইখানে নাকি 7 ভাই চম্পা নামে একটা গ্রুপ আছে ভূতের, ওরা 7 ভাই নাকি। তো যাই হোক, হচ্ছে আসামে, ইন্ডিয়ার আসামে, কিন্তু আমাদের বাসা হচ্ছে সিলেটে। তো আসাম থেকে সিলেট তেমন দূর না, হাঁটতে হেঁটে হেঁটে আসা যায়। কষ্ট ঠিক আছে, হয় একদিনের মতো সময় লাগে হাঁটতে হাঁটতে হেঁটে হেঁটে আসতে, কিন্তু আসা যায়। তো আমি তখন আমার মামি ইয়েতে থাকতেন, আপনার ওই আসামে থাকতেন ওনার আব্বুর সাথে। ওরা তো আসামের মানুষ। তো ওনার আব্বার বা আমার মামার শ্বশুরের একটা নাম দিয়ে দিই ওনার, কারণ ওনার নাম অনেকবার আনতে হবে, আমি ওনার নাম জানি না। মনে করি ওনার নাম হচ্ছে আকরাম সাহেব। তো আকরাম সাহেবের আসামে একটা বড় আম বাগান ছিল। তো আম বাগানের মালিক উনি। তো হইল কি, ওই আম বাগানে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। যেমন ওই দিন খুব ভালো দিন ছিল, আমার ওই যে আকরাম সাহেব বাসাতেই ছিলেন। তো হঠাৎ চিৎকার শুনে উনি বাইরে বের হলেন এবং সবাই বলল যে এখানে একটা মার্ডার হচ্ছে ওনার আম বাগানে। এবং তিনি খুবই অস্বাভাবিক একটা পরিস্থিতিতে পড়ে গেলেন। এবং যে নাকি যাকে মার্ডার করা হলো উনি হয়েছেন যে একজন আর্মির কর্মকর্তা বা অনেক বড় উচ্চপদস্থ একজন মানুষ, সরকারি একজন সদস্য, যাকে খুবই গুরুত্বপূর্ণ সদস্য। তো তাকে এখানে মার্ডার করা হচ্ছে। তো মানুষের কারণে বা অনেকের শত্রুতার কারণে ওই আকরাম সাহেব ওই মামলাতে জড়ায় যান এবং সরকারবাদী হয়ে একটা মামলা ওনার বিপরীতে চলে আসে, ওনার বিপক্ষে আর কি। তো উনি কোনো পথ না পেয়ে উনি চিন্তা করলেন যে তিনি দেশ ছাড়বেন এবং আর কোনো পথ না পেয়ে তিনি বাংলাদেশের দিকে নজরটা দিলেন। তো আমার মামিকে বা ওই যে ওনার মেয়েকে, একমাত্র মেয়ে, ওনাকে নিয়ে তিনি শুধুমাত্র ওনার মেয়েকে নিয়ে তিনি বাংলাদেশে চলে আসেন। তো সিলেটে চলে আসলে সিলেটে বাড়ি করলেন, থাকলেন, জীবনযাপন শুরু করলেন। তো একবার আমার মামিকে রেখে উনি চিন্তা করলেন যে আমরা এখন কিন্তু মূল ঘটনায় ঘটনায় যাচ্ছি। তো আমার মামিকে উনি বিয়ে হয়ে গেছে মোটামুটি, এরকম আমার মামার সাথে বিয়ে দেওয়া শেষ। তো মামি মোটামুটি সেটেল বাংলাদেশে। উনি চিন্তা করলেন যে না, উনি আরেকবার যাবেন ইন্ডিয়া, আসামে। তো উনি ওই সময় 1947 সালে আগে, যখন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এক জায়গা ছিল, বিভক্তির আগে। তো এখন কিন্তু মূল ঘটনা শুরু, আপনারা একটু মনোযোগ দিবেন। তো আমার ওই যে আকরাম সাহেব ইন্ডিয়ার দিকে আবার রওনা দিলেন, আবার ইন্ডিয়ার দিকে তিনি গেলেন। তো আপনারা একটু গবেষণা করলে, আপনারা যারা এই দিক থেকে একটু পারদর্শী জানেন, তো তারা বুঝতে পারবেন বা জানেন যে আসামের মতো খতরনাক বা ভয়ঙ্কর জায়গা হয়তো আর নাই। কারণ আসামে এখন তো এমন একটা প্রভাব নেই, কিন্তু আগে প্রত্যেকটা মানুষ ভয়ঙ্কর লেভেলের জাদু করছে। তারা অনেক বড় ধরনের জাদু করতে পারত। তো উনি গেলেন, বাংলাদেশ থেকে উনি গেলেন, আমার যে আকরাম সাহেব, আমার মামার শ্বশুর। তো ভালোই চলছিল ওনার। প্রথমে ব্যবসা করলেন, পরে তিনি একটা বিয়ে করলেন। তো বিয়ে করলেন, এখন ঘটনা একটু শর্ট করছি। তো যাকে কিনা বিয়ে প্রত্যেকটা মানুষই জাদুকর, তিনি সেটাও জানেন। তো যাকে বিয়ে করলেন উনি একজন তান্ত্রিক। তো মহিলাটি একজন তান্ত্রিক ছিল, তিনি জানতে পেরে যান। তো অনেকদিন থাকার পর কয়েক বছর হয়ে গেছে, কিন্তু তিনি বাংলাদেশে আসেন না। তো হঠাৎ তিনি মনে করলেন যে এখন একবার বাংলাদেশে যাওয়ার দরকার। তো তিনি ওনার স্ত্রীকে জানালেন যে উনি বাংলাদেশে একবার যাবেন, তো গিয়ে তিনি আবার ফেরত আসবেন, এরকম ওনাকে প্রতিজ্ঞা দেন আর কি। বলে রাখি, এখন বৃষ্টি চলে আসছে, হয়তো নয়েজ শোনা যেতে পারে, আমার সুন্দর দৃষ্টি দেখবেন। তো ওই মহিলাটা বুঝতে পেরে গেল যে যদি
মানে সে বাংলাদেশের দিকে চলে আসে, তাহলে কখনোই সে ওনাকে ফিরে পাবে না, বা উনি আর যে কোনোদিন আসবেন। তো আকরাম সাহেবের মনে এটা ছিল যে তিনি আর কোনোদিন আসবেন না। তো সে ইয়ে করল, মানে ওই যে মহিলাটি মানে আকরাম সাহেবকে খুব সুন্দর হাসি মুখে ওই আকরাম সাহেবকে ওনার যাওয়ার জন্য তৈরি করে দিল। আকরাম সাহেব যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। উনি কিছু মানে লুকিয়ে অনেক গুরুত্বপূর্ণ জিনিসও সাথে নিয়ে নিলেন, কারণ ওনার মানে মনে মনে তো উনি আর কখনো এই দেশে আসবেন। তো মহিলা খুবই সুন্দর মানে সাবলীল ভাষায় ওনাকে বিদায় যান। এখন এই মানে পার্টটা একটু মানে কি বলবো, মানে খুবই আশ্চর্যজনক যে উনি ওনার বাড়ি থেকে প্রায় 10 মাইল পথ হেঁটে আসলেন। তো ওইখানে 10 মাইল পথ আসার পরে তিনি থমকে দাঁড়ান। তিনি চোখের সামনে যা দেখতে পেলেন সেটা আসলে তিনি বিশ্বাস করার মতো না। এরকম তিনি দেখতে পান শুধু পানি আর পানি, একটু পানি, মানে কোনো কুল কিনারা নাই, কিন্তু এই জায়গায় কোনো পানি থাকার কথাই না, তো পানি। তো তিনি পা ডুবান, মানে পানিতে হালকা পা দেন, মনে হয়েছে যে ওনার মনে হয় যে এই ওনার পা এই ডুবে গেল, উনি ডুবে মারা যাবে, এরকম যদি মানে এখানে নামেন, মানে কোনো কুল কিনারাই দেখতে পাচ্ছেন না। তো তিনি অনেক মানে কি বলবো যে উনি মনে করেছেন হয়তো বন্যা হয়েছে, এরকম কিছু একটা মনে করে, মানে তেমন একটা মন খারাপ না করে তিনি বাড়ির দিকে আবার ফেরত আসেন। এখন বাড়িতে আসার পর ওনার স্ত্রীকে জানান বিষয়টা। ওনার স্ত্রী তো মন্ত্র করে রেখেছে, ওই বিষয়টা ওনার স্ত্রীর কাজ যে মন্ত্র করে রেখেছে, এমন বড় একটা মন্ত্র করেছে যে মানে উনি চোখে কিছু দেখতে পাচ্ছে, শুধু পানি আর এরকম। ওই স্ত্রীটা মানে ওনার মানে বউটা ওনাকে মানে জাদু কালাম করেছে আর কি। তো ওনার স্ত্রীকে তিনি জানালেন, তো স্ত্রী তো আর বুঝতে পারতেছে তার সে যেটা বলেছে সেটা তো সে জানবেই। তো ওনার স্ত্রী ওনাকে মানে মিথ্যা বা ভূমি মানে ভেলকির একটা সান্ত্বনা দিয়ে ওনাকে এই বাসাতে থাকতে বলল। তো পরে 1 সপ্তাহ পরে উনি আবার বাংলাদেশের দিকে রওনা হলেন। এখন দেখেন ঠিক আগের মতো ওই অবস্থা, ওই যে তিনি দেখতে পেলেন যে এখানে অনেক মানে পানি বা বন্যার মতো হয়ে গেছে, উনি মানে যেতে পারবেন না, মানে বাংলাদেশের মানে দিকে তিনি ঢুকাই তোলার জন্য যেন হারাম হয়ে গেছে। তো ওই দিন উনি মানে সহ্য করতে না পেরে উনি অনেক কান্নাকাটি শুরু করলেন এবং দূর থেকে কেউ একজন তাকে দেখলো, কিন্তু উনি এই বৃদ্ধ মহিলা ছিল যে ওনাকে লক্ষ্য করলো, কিন্তু ওই দিন ওই বৃদ্ধ মহিলার সাথে মানে আকরাম সাহেবের দেখা হবে। তো আকরাম সাহেব ওই দিন মানে বাড়িতে চলে আসছেন। তো এই বাচ্চাদের মতো কান্না করতে থাকলেন যে উনি ওনার মাকে মানে উনি মিথ্যা কথা বলেছেন যে এটা যে ওনার মা বাবাকে দেখতে বাংলাদেশে যাবেন ওই স্ত্রীর কাছে, কিন্তু ওনার মা বাবা তো নেই, মারা গিয়েছেন। তো উনি ওনার স্ত্রীকে বললেন যে আমার মা বাবা দেখতে যাবো, আমি এজন্যই যাইতে পারি নাই বলে আমি কান্না করতেছি এরকম। তো আসলে তো উনি ওনার স্ত্রী রেখে মানে স্ত্রী বলতে ওনার মেয়েকে রেখে আসছেন, মেয়েকে দেখার জন্য উনি যান। তো ওই দিনও তিনি আর যেতে পারলেন না, উনি আবার মানে বাড়িতে ফিরে আসলেন। তো পরে অনেকদিন পরে উনি আবার হয়তো অনেক বুক ভরা আশা নিয়ে আবার তিনি হয়তো পার হতে পারবেন এরকম একটা আশা নিয়ে তিনি বের হবেন। তো উনি ওই আগের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলেন এবং ওই মানে অপরিবর্তিত মানে সিনটা তিনি দেখতে পারলেন যে কোনো পরিবর্তনই নেই, আগের মতো পানি টকবক করছে যেন তাকে গিলে খাবে। ও নীল হয়ে গেছে, পুরা দুনিয়া মনে হয় নীল হয়ে গেছে এরকম। ওই দিন ওই বৃদ্ধ মহিলা, ওই যে জ্ঞানী মহিলা যে ওনাকে আগে লক্ষ্য করেছিল, উনি আকরাম সাহেবকে মার্ক করে বা ওনাকে স্পট করে যে ওনার সাথে দেখা। ওনাকে জিজ্ঞেস করে, কি বাবা তুমি একটু কান্নাকাটি করতেছো কেন? ওই সময় উনি অনেক কান্নাকাটি করেছিলেন। তো মহিলা জিজ্ঞেস করলেন যে আপনি এত কান্নাকাটি করতেছেন কেন? তো ওই আকরাম সাহেব পুরা ঘটনাটা খুলে বলেন। তো বলার পর তো উনি বুঝে গেলেন যে
জাদুকর তো মানে রতনে রতন ছিল, কারণ ওনাদের এলাকার সবাই জাদু। তো রতনে রতন ছিল, ওই মহিলাটা চিনে ফেললো, বুঝে ফেললো যে ওই মানে মন্ত্রের কাজ, এগুলো সবগুলা মন্ত্রের কাজ। তো ওই মহিলার পরে দু একটি কথা বললেন, যেগুলা শুনে মানে আকরাম সাহেবের মনের ভিতরে মানে মানে ঢেউ বয়ে গেল। কথাগুলো এমন ছিল যে, বাবা তুই আগামীবার যে সময় আসবি, আগামীবার ঠিক 6 দিন পর ওর যা তুই নিয়ে আসবি, যা তোর লাগে, তো গুরুত্বপূর্ণ সোনা গয়না টাকা পয়সা এমন ভাবে তুই মানে মানে তৈরি হয়ে আসবি যেমন যেন তুই আর ফিরে যাবি না, এরকম চলে আসবি। আগামী সপ্তাহে, আগামী 6 দিন পরে তুমি চলে আসো। তো যথারীতি তিনি বাড়িতে ফিরে গেলেন এবং তিনি ওই 6 দিনে অপেক্ষা করছেন এবং ওই যে দিনের কথা তিনি বলেছেন ওই দিনটা চলে আসলো এবং আকরাম সাহেব খুবই খুশি মনে বাড়ি থেকে বের হয়ে ওই আগের জায়গাটিতে চলে আসলেন এবং কিছুক্ষণ পর মহিলাটিও ওনার সামনে এসে দাঁড়ালেন এবং মহিলাটি তাকে বললেন যে তুমি আমাকে ফলো করো বা আমার সাথে আসো। তিনিও মহিলার সাথে গেলেন ভয়ে ভয়ে, কি না কি হয়। তো আকরাম সাহেব মোটামুটি একটা ভয় নিয়ে তিনি এই মহিলার সাথে গেলেন এবং দেখলেন যে একটা কুঠির, অনেক দূর আসার পর একটা কুঠির, এই কুঠিরে ওনাকে মহিলা ঢুকতে বললেন এবং মহিলার সাথে ঢুকলেন এবং বললেন যে আমি রাত্রে আমার অনেক কাজ আছে, তুমি আজকে রাত্রে এখানে থাকতে হবে, কাল সকালে আমি তোমাকে যে কোনো একটা পথ দেখিয়ে দিই। তো সারা রাত ওই মহিলা কি না কি করলেন, কিন্তু এর আগা মাথা কিছুই বুঝতে পারলেন না আকরাম সাহেব যথারীতি ঘুমিয়ে পড়লেন এবং সকাল হলো এবং ভোর সকালে যখন কেউ রাস্তায় বের হয়নি তখন আকরাম সাহেবকে ডেকে দিলেন ওই মহিলা এবং আশ্চর্যজনক ভাবে আকরাম সাহেবকে একটা পথ দেখিয়ে দিলেন, যা যেভাবেই হোক উনি মানে পার হওয়ার মতো একটা আশা ছিল, মানে বুকে আশা পেলেন আর কি, মানে আশা পেলেন যে উনি পার হতে পারবেন বলে মনে হলো না। তো উনি অনেক কষ্ট করে ওই রাস্তাটা বা ওই মানে যে বাধাটা তিনি অতিক্রম করে চলে আসতে পারলেন, উনি বাংলাদেশে চলে আসেন। তো বাংলাদেশে আসার পর উনি ওনার যে জায়গায় বা যেখানে ওনার মেয়ে বিয়ে দিলেন, তো সেখানে তিনি উপস্থিত হলেন বা উনি ওনাকে দেখে আমার মামি অনেক খুশি। তো বা মানে উনি মনে করেছেন যে ওনার বাবাকে দেখতেই পারবেন না কোনোদিন। তো উনি খুবই সুন্দর একটা জীবনযাপন শুরু করলেন বাংলাদেশে আইসা। তো বাংলাদেশে এসে উনি একটা বিয়ে করলেন, যে তখন ওনার বয়স তেমন না, 50-এর মতো হবে। একটা বিয়ে করলেন, বিয়ে করে তো ওনার খুবই সুন্দর সংসার, খুবই ভালো সংসার, ভালো জীবনযাপন করছেন, ভালো দিন কাটছে। তো ওই ওনার ক্ষেত ছিল ওনার, উনি তো সম্পদশালী ছিলেন উনি, তাই বাংলাদেশে এসে অনেক সম্পদ কিনেন এবং ভালোই জীবনযাপন করছিলেন। তো ওনার একজন বন্ধু ছিলেন যিনি কিনা ওনার গ্রামেরই, যে আসামে ব্যবসা করত। তো আসামেও এই লোকটার, ওনার বন্ধুর আসামেও যে জায়গায় থাকতো উনি ওই জায়গায় থাকতেন। তো ওনারা ওইখানেও মানে নেইবার, এখানে ওনারা প্রতিবেশী আর কি। মানে এরকম আমি শুনেছিলাম যে মনে হয় ওনাদের অনেক দূরের দুঃসম্পর্কের আত্মীয়, কিন্তু ওনারা বন্ধু হিসাবে অনেক ভালো মানে সম্পর্ক ওনাদের বন্ধু হিসাবে। তো ওই লোকটার নাম আমি মনে করেন ধরলাম মনির। তো মনির সব সময় আপনার ওই যে ইন্ডিয়াতে যাওয়া আসা করতো, আমি ওই লোকটার নাম জানি না, তাই একটা ছদ্ম নাম মনির হিসাবে ধরে নিলাম। যাওয়া আসা করতেন, আসামে যাওয়া আসা করতেন। ওনার ওই মনির সাহেবের স্ত্রী কিন্তু বাংলাদেশে থাকতো, সিলেটে। তো ওই মনির সাহেবকে কিন্তু আকরাম সাহেবের পূর্বের স্ত্রী, যে জাদুকর স্ত্রীটা কিন্তু, তো আকরাম সাহেব দেশে আসার পরে ওই আগের স্ত্রীটা যে অনেক ভোগান্তিতে তার দিন গেল, কিন্তু সে ওই আকরাম সাহেবকে পালা কুকুর হিসেবে রেখেছিল, চাহিদা মেটানোর জন্য কুকুর হিসেবে রেখেছিল। ওনারকে স্বামীর মর্যাদা দিলেও কিন্তু ওনার তার নিজের কাজটা চালানোর জন্য আকরাম সাহেবকে একটা টর্চারের মধ্যে রাখতো। তো ওই অনেকদিন পর ওই যে মহিলাটা আগের যে স্ত্রী, সে ওই
মনির সাহেবের দিকে লক্ষ্য করলো, বা সে মনির সাহেবের কাছ থেকে আকরাম সাহেবের খবরটা নিল যে কই থাকেন উনি বা কিভাবে সে থাকি। তো মনির সাহেব মোটামুটি মানে খবর দিয়ে দিলেন। এখন ওই যে মহিলাটা সে আকরাম সাহেব এই মনির সাহেবকে বললো যে আপনি আগামীবার যখন বাংলাদেশে যাবেন তখন আমাকে জানিয়ে যাবেন, এবং ওই মনির সাহেব যথারীতি তার কথা শুনলেন এবং 3 মাস পর তিনি ব্যবসায় কাজ শেষ করে কিছু ছুটি নিয়ে আর কি নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। এরকম তো বাংলাদেশে মানে আসতে অনেক পয়সার বিষয়, যদি গাড়িতে বা লঞ্চে আসা হয় বা নৌকা আসা হয় তো অনেক পয়সার বিষয়। তখন নৌকা চল হয়ে গেছে, নৌকা চলে নৌকা বাংলাদেশে ঢুকে এরকম। তো সবাই কিন্তু বাংলাদেশে ঢুকতে পারে না, এটা বলে রাখি, সবাই কিন্তু বাংলাদেশে ঢুকতে পারে না। তো ওই সময় নিয়ম হয়েছিল যে বাংলাদেশে ঢোকার জন্য কি একটা পাস লাগবে, তো সবাই বাংলাদেশে ঢুকতে পারবে না এরকম। মনির সাহেবের তো যেহেতু উনি একজন রেপুটেটেড ব্যবসায়ী, তো তিনি সবসময় বাংলাদেশে আসা যাওয়া করতে পারতেন। এই বিষয়টা লক্ষ্য করে ওই যে আগের স্ত্রীটা উনি মনির সাহেবকে টার্গেট করেন এবং 3 মাস পর মনির সাহেব যখন বাংলাদেশে আসবেন তখন ওই মহিলাটা মনির সাহেবের হাতে একটা কালো জ্যাকেট ধরিয়ে দেয়। ওইটা কিছু একটা ছিল, মনির সাহেব ধরে বুঝলেন এবং মহিলাটা একটা কন্ডিশন দিল বা একটা শর্ত দিল যে মনির সাহেব আমি এই জ্যাকেটটা আপনার হাতে দিচ্ছি এবং আপনি খুবই যত্ন সহকারে সেটা রাখবেন এবং কারো হাতে দিবেন না। যখন আপনি দিবেন শুধুমাত্র ওই আকরাম সাহেবের হাতেই দিবেন, আর কারো হাতে আপনি দিতে পারবেন। মনির সাহেব কিছুটা সন্দেহের দিকে ওনার দিকে তাকালেন এবং পরবর্তীতে সেটা তিনি মেনেই নিলেন বা তিনি স্বাভাবিক বলে মেনে নিলেন। পরে মনির সাহেব ওইটা যত্ন করে ওনার সুটকেসে রাখলেন এবং উনি বাংলাদেশে ফিরে আসলেন। তো যেদিন আসলেন ওই দিন ওই আকরাম সাহেব মাছ মানে ধরতে গিয়েছিলেন, মানে মনির সাহেব বাসায় আসছিলেন সকালে, তো বিকালের দিকে মনির সাহেব ওই কালো জ্যাকেটটা নিয়ে আকরাম সাহেবের বাড়িতে আসেন। তিনি একদিকে ঢুকছেন, মনির সাহেব আকরাম সাহেবের বাড়িতে একদিক থেকে ঢুকছেন, আর আকরাম সাহেব মানে বাড়িতে অন্য একদিক থেকে 2-4 জন মানুষ নিয়ে ঢুকতেছিলেন। ওনারা মাছ ধরতে গিয়েছিলেন এবং আমাদের সিলেটে এটাকে পোলো বলে, আর আপনারা মানে কোন জেলায় কি বলে জানি না, ওই যে বেতের গুল করে বানানো এবং মুখটা খোলা থাকে এবং একটা মাছকে যদি মানে ওনারা ধারণা করতে পারেন যে মাছ আছে তখন সেটা সেই জায়গায় সেটাকে স্থাপন করেন এবং পরে হাত ঢুকিয়ে মাছ আনা যায়, এরকম একটা মানে পদ্ধতি। এটা আপনারা হয়তো বুঝে গিয়েছেন কোনটা, এটা আমরা পোলো বলে থাকি। তো এই মনির সাহেব একদিক থেকে বাড়িতে ঢুকেছেন এবং এই আকরাম সাহেব সালাম দিলেন এবং বললেন যে কি মানে ওই যে এই পোলোটার কথা বা ওই যে মাছ ধরার যন্ত্রটার কথা কেন বললেন সেটা বলছি। তো আকরাম সাহেব বাইরে ঢুকে ওই যন্ত্রটা বা মাছ ধরার যন্ত্রটা, বেতের যে যন্ত্র সেটা উঠোনে রাখলেন এবং মনির সাহেবের সাথে কথা বলা শুরু করলেন এবং মনির সাহেব বললেন এই নাও মিয়া। আকরাম সাহেবকে বললেন যে এই নাও মিয়া, তোমার ওই যে বউয়ের কথা বললেন যে তোমার বউ এটা পাঠাইছে বলেই ওই জ্যাকেটটা ছুঁড়ে ওই মানে যে মাছ ধরার যন্ত্রটা বা যে বেতের পলোর উপরে রাখলেন, ছুঁড়ে দিয়ে ওইটার উপরে পড়ল। সাথে সাথে এমন একটা ঘটনা ঘটল যেটা দেখে অনেকে অজ্ঞান হওয়ার অবস্থায় এরকম বাজে ভাবে একটা ঘটনা ঘটে যায়। যখনই মনির সাহেব ওই জ্যাকেটটা ওই যে বেতের সেই মাছ ধরার যন্ত্রটার উপরে রাখেন, সাথে সাথে ওই জ্যাকেট সহ ওই বেতের যন্ত্রটা সবুজ আকাশে উড়ে চলে যায়। এখন আপনারা বুঝেন, যদি ওই জ্যাকেটটা আকরাম সাহেবের হাতে দেওয়া হতো, সাথে সাথে ওই জ্যাকেটটা আকরাম সাহেবকে উড়িয়ে নিয়ে চলে যেত।